আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি সংক্ষেপে বিপিএস আয়োজিত আজকের অনুষ্ঠানে। আপনারা হয়তো জানেন যে বিপিএস এর পক্ষ হতে আমরা কিছুদিন পূর্বে জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে কয়েকটি অনুষ্ঠান করি। এসব অনুষ্ঠানের পর বাংলাদেশে তো অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন এবং জাপানের চাকরি বাজার সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তবে জাপানে যেহেতু বিভিন্ন ধরনের জব রয়েছে এবং ভিসা ক্যাটাগরিও বিভিন্ন, তাই আমরা পরিকল্পনা করেছি আগামী কয়েকটি পর্বে আপনাদেরকে জাপানের চাকরি বাজারের বাস্তব অবস্থা এবং সেখানে বাংলাদেশিদের জন্য সম্ভাবনা কতটুকু সে বিষয়ে আলোচনা করতে। আজ প্রথম পর্বে আমরা আলোচনা করব টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম বা জাপানিজে যেটাকে বলে গিনো জিসুসে সে বিষয়ে। আশা করছি আজকের আলোচনা এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে তথ্য জানতে পারবেন তা আপনাদের উপকারে আসবে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন 5 জন অতিথি, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এদের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ট্রেনিং প্রোগ্রামে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। আছে একজন জাপানিজ ভদ্রলোক, যিনি আগে প্রাক্তন জাপানি সরকারি কর্মকর্তা, ইমিগ্রেশন কর্মকর্তা। আর সাথে আছেন আরো 3 জন যারা এখন অন জব ট্রেনিং এ জাপানি ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে আসছেন। তবে অতিথিদের সাথে পরিচিত হবার পূর্বে আমি সংক্ষেপে আপনাদেরকে বিপিএস সম্পর্কে একটু বলে নিতে চাই। আসলে এই বিপিএস বা বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি হচ্ছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যারা বাংলাদেশিরা মানে দীর্ঘদিন ধরে জব করছি তাদেরই একটা পেশাজীবী সংগঠন। আসলে এই সংগঠনের সাথে জড়িত রয়েছে এখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রিসার্চার, আইটি সেক্টর বা অন্যান্য সেক্টরে কর্মরত প্রকৌশলীগণ আছেন, ডাক্তার, ডেন্টিস্ট, কৃষিবিদ এবং আরো অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিরা। আসলে বিপিএস এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশিদের মানে বিভিন্ন জবের যে অভিজ্ঞতা বা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, তারপরে মনে করেন যে আমাদের ব্যক্তিগত দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আমরা পরস্পরের সাথে শেয়ার করি, পরামর্শ করি, যার ফলে আমাদের এই প্রবাস জীবনটা আরেকটু সহজ, আরেকটু সুন্দর হয়। সেই সাথে আমরা চেষ্টা করি যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে তারা যেন বাংলাদেশি কৃষ্টি ও কালচারকে ধারণ করে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টাও আমরা এই বিপিএস এর পক্ষ থেকেই করি। তো সংক্ষেপে এই হলো বিপিএস। তো আমি এবার আপনাদেরকে অতিথিদের সাথে পরিচয় জানাবো। তো প্রথমেই আমি আহ্বান জানাবো জাকির ভাইকে বলার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি বাংলাদেশ দূতাবাস টোকিওতে লেবার কাউন্সিল হিসাবে গত 5 বছর ধরে কর্মরত। আমি আজকে এই অনলাইন ওয়েবিনারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই কামরুজ্জামান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি প্রফেশনাল সোসাইটিকে, যারা জাপানি জব মার্কেট বিশেষ করে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়ে ওয়েবিনার আয়োজন করেছেন। আপনারা হয়তো জেনে থাকবেন, গত শতকের 19-এর দশকে জাপানি ইকোনমি যখন বুমিং, তখন লেবার সংকট মোকাবেলা এবং জাপানে উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশে স্থানান্তরের জন্য 1993 সালে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ প্রক্রিয়া শুরু করে। প্রথম দিকে চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া হতে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ হলেও ক্রমান্বয়ে বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত হতে থাকে। বাংলাদেশ ও জাপানে সীমিত আকারে টেকনিক্যাল ইন্টার্ন প্রেরণ শুরু করে। জাপানের বিভিন্ন কোম্পানিতে জনবল সংকটের কারণে প্রতি বছর টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2016 সালে যেখানে টেকনিক্যাল ইন্টার্নের মোট সংখ্যা ছিল 10,000, সেটি 2019 সালে দ্বিগুণ বেড়ে 4,11,000 হয়েছে। এবং সর্বশেষ তথ্য অনুসারে জুন 2020 সালের তথ্য মতে জাপানের টেকনিক্যাল ইন্টার্নের সংখ্যা 4,02,000। জাপানের টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে নিয়োগে সেক্টর ও ওয়ার্কশপ সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এগ্রিকালচার, ফিশারিজ, কনস্ট্রাকশন, ফুড ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল, মেশিনারি অন্যান্য এই 7টি সেক্টরে জাপানের টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হয়ে থাকে। সর্বশেষ কেয়ার ওয়ার্কার এবং এয়ারপোর্ট
গ্রাউন্ড হ্যান্ডেলিং অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করবেন প্রতিটি সেক্টরের কাজই শারীরিক পরিশ্রমের সাথে জড়িত। শুরুতে জেটকো জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কোঅপারেশন অর্গানাইজেশন নামক একটি সংস্থা বেশিরভাগ সুপারভাইজিং অর্গানাইজেশনের মাধ্যমে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়টি জাকির ভাই সরি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম, ওনাদের পরিচয়গুলো একটু নিয়ে তারপরে আপনি এটা ইয়ে করলে ভালো হতো পরিচয়গুলো, তাহলে আমি ওনাদেরকে একবার পরিচয় করে দিই, ঠিক আছে? সরি।すいません、佐藤さん、自己紹介お願いします。はい。こんばんは。私は A スキルの佐藤と申します。今日はこのセミナーに参加することを光栄に思っております。私の経歴をちょっと申し上げますと、2012年の3月に札幌入国管理局長を退職しました。その同年の5月、公益財団法人入管協会に事務局長として採用されました。同協会は在留資格、留学、あるいは技術、人文知識、国際業務に関する業務の支援を行っております。その後、公益財団法人国際研修協力機構に採用されまして、同機構で副部長として技能実習生に関わる事務を担当しました。その後、専門役として特定技能の事務を担当し、本年4月に A スキル株式会社に採用されて、現在に至っております。どうぞよろしくお願いします。はい、অনেক ধন্যবাদ। দোমো আরিগাতো গোজাইমাশিতা। উনি যেটা বললেন, উনি হচ্ছে 2018 সালে, উনি 2018 সাল পর্যন্ত জাপানের সাপ্পোরো ইমিগ্রেশন ব্যুরোর রিজিওনাল ব্যুরোর ডিরেক্টর হিসেবে ছিলেন। তারপরে উনি ওখান থেকে রিটায়ার করে তার জিটকো নামে একটি সংস্থায় ছিলেন কিছুদিন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে। তারপরে উনি এখন এই 2021 সাল থেকে একটি কোম্পানিতে জব করছেন। এটি সংক্ষেপে উনার যে কথা বললেন তার বাংলা ভার্সন। এবার আমি আসছি খুশবু আক্তার আপনার কাছে, যা সংক্ষেপে উনার একটু পরিচিতিটা তুলে ধরেন। আসসালামু আলাইকুম, আমি খুশবু আক্তার। আজকে এখানে এসে কথা বলতে পেরে খুবই ভালো লাগছে। আমি জাপানে আসি 2019 সালে। বর্তমানে আমি জাপানের টোকিও মাচিদা হসপিটালে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে কেয়ার গিভারে কর্মরত আছি। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। ধন্যবাদ। আরেকজন ইন্টার্ন আমাদের সাথে আছে যিনি অন জব ট্রেনিং করছেন, গিয়াস ভাই। হ্যালো গিয়াস ভাই, আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। 2020 সালের ডিসেম্বরে জাপানের টেকনিক্যাল ট্রেনিং বর্তমানে চিবা কেন্দ্রে শিরো শহরে আছি। গিয়াস ভাই, আপনার সাউন্ড সিস্টেমটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে, আপনি একটু ইয়ে করে দিন। হ্যাঁ, আসছি আমরা সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, আপনার পরিচয়টা একটু দিতেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার পরিচয়টা হলো, এখন আমি আর প্রথম আমি আমার নামটা বলতে চাই। আমার নাম হচ্ছে মিয়া এমডি সুমন। তো আমি সরকারিভাবে জাপানে আসছি। এখনকার জাপানে কর্মরত রয়েছি একটা কোম্পানিতে, হিনোশিতা কেনসিৎসু গাইশা। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে, এবার অতিথিদের সাথে আমাদের পরিচয় হয়ে গেল। তো আমরা মোটামুটি মূল পর্বের অনুষ্ঠানে ঢুকবো। তবে দর্শক মন্ডলী, আপনারা যারা এখন সরাসরি আমাদেরকে দেখছেন, তাদের কাছে আপনারা যদি আমাদের এই অতিথিদের কাছে আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু সরাসরি জানতে চান, তবে এই কমেন্টে, আমাদের যে লিংকের নিচে যে কমেন্ট আছে, এখানে আপনারা কমেন্ট করতে থাকেন। আপনাদের সব কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা এই অতিথিদের কাছ থেকে আপনাদের যদি এই অনুষ্ঠানের সময় আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে পরবর্তীতে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। এবার সরি জাকির ভাই, আপনাকে আমি ইন্টারাপ্ট করছিলাম, সরি। এবার আপনার কাছে, যেহেতু আপনি এই যে আমরা জানি যে বাংলাদেশের সাথে এই জাপান সরকারের যে একটা মেমোরান্ডাম অফ কোঅপারেশন কিছুদিন বলতে কি 2018 সালের দিকে তৈরি, আপনি এর সাথে একেবারে সরাসরি প্রত্যক্ষভাবে সব দিক থেকে জড়িত।
আমরা জানি। তো আপনি আমাদের এই ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামটা টেকনিক্যাল এর বিশেষত্ব এবং বাংলাদেশিদের জন্য যে এটা কি পরিমাণ সম্ভাবনাময় একটা সেক্টর সে ব্যাপারে এখন জাস্ট একটু। ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান ভাই। আমি ইতিমধ্যে কিছুটা আপনাদেরকে অবগত করেছি। তো আমি ইতিমধ্যে বলেছি যে জাপানে যেটি যে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের সেক্টর এবং ওয়ার্কসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এগ্রিকালচার, ফিশারিজ, কনস্ট্রাকশন, ফুড ম্যানুফ্যাকচারিং এরকম 7টি সেক্টরে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করে থাকে। এবং এই সেক্টরে আপনারা দেখেছেন এই সেক্টরের প্রত্যেকটি কাজই খুবই শারীরিক পরিশ্রমের কাজ। শুরু থেকে জিটকো নামে একটি প্রতিষ্ঠান, যেটি জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কোঅপারেশন অর্গানাইজেশন, তারা এটি যে একটি বেসরকারি সংস্থা, তারা এটি সুপারভাইজন করছে। কিন্তু বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এবং বিতর্কের কারণে 2016 সালে জাপান সরকার একটি টেকনিক্যাল ইন্টার্ন নামে একটি আইন প্রণয়ন করে, এবং সে আইনের প্রেক্ষিতেই 2017 সালে ওটিআইটি, যেটি হলো সরকারি প্রতিষ্ঠান, একটি অর্গানাইজেশন ফর টেকনিক্যাল ইন্টার্ন নামে একটি নিয়ন্ত্রণী সংস্থা গঠন করে। এবং তারা তখন জাপান সরকার বিভিন্ন যারা কর্মী প্রেরণ করবে সেসব দেশের সাথে মেমোরেন্ডাম অফ কোঅপারেশন এমওসি সাইন করে। তৎপ্রেক্ষিতে বাংলাদেশ 2018 সালের জানুয়ারিতে জাপানের সাথে একটি সহযোগিতার স্মারক, যেটিকে মেমোরেন্ডাম অফ কোঅপারেশন এমওসি আমরা স্বাক্ষর করি। বর্তমানে এরকম স্বাক্ষরকৃত দেশের সংখ্যা 14টি। এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা আরেকটি জাপানের নতুন আইন হয়েছে যে 2019 সাল থেকে 5 বছরের জন্য তারা 14টি সেক্টরে 3,45,000 স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স নিবে। সেটিও আমরা 2019 সালে জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকার চুক্তিটি স্বাক্ষর করেছে। তো এই স্বাক্ষরিত সহযোগিতা স্মারক অনুসারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাপান সরকারের নিকট, যেটি ওটিআইটির নিকট, যেটি যারা কর্মী প্রেরণ করে তাদের তালিকা প্রেরণ করতে হয়। বর্তমানে বাংলাদেশ সরকার 50টি কর্মী প্রেরণকারী সংস্থা তালিকা প্রেরণ করেছে, আরো 10টি প্রক্রিয়াধীন। আপনারা হয়তো জেনে থাকবেন যে জাপানে ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্পসমূহ সাধারণত টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করে থাকে। কোনো কোম্পানিতে যদি 30-এর নিচে জনবল থাকে, সে প্রতি বছর 3 জন টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ দিতে পারে। একইভাবে 31 থেকে 40 হলে 4 জন, 41 থেকে 50 হলে 5 জন। একইভাবে 300 এর বেশি হলে মোট ফুল টাইম কর্মী 5% টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে নিয়োগ দিতে পারে। এইভাবে হিসাব করে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ দেওয়া হয়। বর্তমানে জাপানে 4,02,000 টেকনিক্যাল ইন্টার্ন কর্মরত রয়েছে, যার অর্ধেকেরই বেশি ভিয়েতনামের বর্তমানে কর্মরত আছে 2,19,500 টেকনিক্যাল ইন্টার্ন। তারপরে রয়েছে চীন 73,000, ইন্দোনেশিয়া 35,000, এবং আমাদের সাউথ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা সবচেয়ে বেশি 810, নেপাল 469, বাংলাদেশ 225, ভারত 223, পাকিস্তান 6 জন টেকনিক্যাল ইন্টার্ন কর্মরত রয়েছে। আর টেকনিক্যাল ইন্টার্নের যদি আমরা যোগ্যতা বলি, কি যোগ্যতা লাগে, সেটি হলো তাদের বয়স কমপক্ষে 18 হতে হবে, 18 বেশি হতে হবে তাদের, এবং যে কাজে আসবে সে কাজের অভিজ্ঞতা অথবা কমপক্ষে 6 মাস অথবা 320 ঘন্টা সংশ্লিষ্ট কাজের পাঠ্যক্রম সম্পন্ন করতে হবে। এবং পাশাপাশি তাদের ল্যাঙ্গুয়েজ তাদের জানা থাকতে হবে। কমপক্ষে 160 ঘন্টা জাপানিজ ভাষার উপর কোর্স সম্পন্ন করতে হবে। আর যেটি আমাদের এখানে একজন টেকনিক্যাল ইন্টার্ন জয়েন করেছে, যেটি কেয়ার ওয়ার্কার, এটির সিস্টেম আবার একটু ভিন্ন রকম। সেখানে তাকে অবশ্যই জাপানের যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এর M4 সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে, তাহলেই সে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে আসতে পারবে। বাংলাদেশ হতে সরকারি বেসরকারি জাপানের টেকনিক্যাল হিসেবে আসার সুযোগ রয়েছে। আমি ইতিমধ্যে বলেছি জাপানে IM জাপান নামে একটি প্রতিষ্ঠান, এটির সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। স্বাক্ষরের আওতায় সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন আসার সুযোগ রয়েছে, এবং ইতিমধ্যে 140 জন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে প্রবেশ করেছে, যারা বিনা খরচে জাপানে এসেছে, এবং আরো 100 জন প্রক্রিয়াধীন। এছাড়া আমাদের যে বেসরকারি, আমি ইতিমধ্যে বলেছি যে আরো 48টি বেসরকারি কর্মী প্রেরণকারী সংস্থা আছে, তাদের মাধ্যমেও অনেক কর্মী ইতিমধ্যে আসা শুরু হয়েছে, এবং অনেকে ইতিমধ্যে আপনারা জানেন যে এলিজিবিলিটি সার্টিফিকেট পেয়ে গেছে। হয়তোবা জাপান এখন নিউ এন্ট্রি বন্ধ রাখার কারণে আসতে পারছে না, আশা করি যে এটি তুলে দিলে তারা আসতে পারবে। এই বলে আমি আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এবং আমি অন্যদের বিষয়গুলি দেখে তারপর পরবর্তীতে আবার আমি অংশগ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাই আপনাকে এর জন্য। তো আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। এবার যেহেতু আমাদের সাথে প্রাক্তন জাপানি একজন সরকারি কর্মকর্তা আছেন, ইমিগ্রেশনের কর্মকর্তা উনি, ওনার কাছে আমি একটু এই
ভিসার প্রসেস বা কতদিন পর্যন্ত এখানে থাকতে পারে এটা একটু শুনে নেব।すいません、佐藤様。はい。はい、はい。今は技能実習生の在留期間についてちょっと教えていただけませんか？はい、わかりました。技能実習にかかる期間については、技能実習法に定める技能実習計画の期間と入管法に定める在留資格の在留期間というのは2つあります。それについてこれから説明します。で、画面の資料を出しますので、それを見てください。はい。で、通訳お願いします。ここまで。はい、はい、はい。全部、やってから、全部やってからやるんですよ。だから今は、佐藤さんの分は全部まとめて私出す。だから今時間がかかりますから。はい。じゃあ画面出します。はい、お願いします。উনি স্ক্রিনে আপনাদেরকে কিছু দেখাতে চাচ্ছেন। হ্যাঁ। 見えますか？画面見えますかね？はい、今みんな見えてるんです。はい、大丈夫です。はい。これ日本語とベンガル語にしたんですが、ベンガル語はちょっと Google でやった関係で、必ずしも正確などうかちょっと自信がありません。はい。じゃあそれは私がやる。はい、すみません。はい。技能実習に関しては、1号から2号、3号まであります。それで、入管法に定める在留期間については、1号は1年以内、2号は2年以内、3号は2年以内というふうになっております。で、運用上はですね、入管は技能実習1号については1年、まれに10月というのが与えられることもあります。これは農業なんかでいくと、冬場、仕事がないということで、10ヶ月の計画認定をもらっているということで、10ヶ月になっていることになります。その他ですね、何か問題が入管の方であって、要するに受け機関の方に問題があって、6ヶ月というケースもございます。次に2号について説明します。2号は、2年以内になってるんですが、運用上は1年の許可を与えられます。で、残り1年については、期間更新をする必要があります。3号についても同じです。1年がしか与えられて、残り1年は期間更新というふうになります。それで、留意点なんですが、期間の式、始まる式ですが、技能実習計画認定は入国の講習の開始日から起算します。それと入管法上の期間は入国の翌日から起算します。ここを覚えておいてください。で、技能実習計画と在留期間との関係なんですが、周期が異なっております場合があります。技能実習計画の期間が終了したものの、在留期間が残っていれば、技能実習生としての活動はできないんですが、日本に在留することは可能です。以上です。はい。はい、どうもありがとうございました。すみません。じゃあ今、উনি যেটা বললো সেটা হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে একজন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে আসলে তার ভিসার ব্যাপারটা কত দিনের। উনি যেটা আমাদেরকে বললো সেটা হলো একজন ইন্টার্ন মোট টোটাল 5 বছর জাপানে থাকতে পারে। তো প্রথম 1 বছর ওনার ফার্স্ট একটা ভিসা দেওয়া হয়, যেটা হচ্ছে গিনো জিসুসে ইচি, যেটাকে বলে টেকনিক্যাল ইন্টার্ন 1। এটার পর তাকে আরো 2 বছর টেকনিক্যাল ইন্টার্ন 2 হিসেবে 2 বছর থাকতে পারে সে, কিন্তু তার ভিসা 1 বছর করে এক্সটেন্ড করা হবে। এরপরে গিনো জিসুসে সান, যেটাকে জাপানে ইংলিশে বললে টেকনিক্যাল ইন্টার্ন 3, এই ক্ষেত্রে সে আরো 2 বছর থাকতে পারবে যদি সে তাকেও এই ক্ষেত্রে তাকে 1 বছর করে এক্সটেনশন নিতে হবে। এই টোটাল 5 বছর একজন ইন্টার্ন এখানে থাকতে পারবে। ওকে, হাই আরিগাতো গোজাইমাসু।じゃあএরপরে তাহলে সাউজিさん今 OK、 これリムーブします。はい、ありがとうございます。じゃあএবার তাহলে আমরা একটু
আমরা ইন্টার্নদের অভিজ্ঞতা শুনবো তাদের কাছ থেকে। আমরা বিভিন্ন ধরনের, আসলে এই অনুষ্ঠানটা যেহেতু আমাদের এই অনুষ্ঠান হচ্ছে কিছু আলোচনাটা হচ্ছে কিছু তথ্য দেওয়া এবং বাস্তব অভিজ্ঞতা গুলো জানা, যে যারা এখানে ওজেটি করছেন তাদের অবস্থা কি, কেমন আছেন তারা, সে বিষয়ে। তো আমি প্রথমে খুশবু আক্তার আপার কাছে জানতে চাবো, ওনার জাপানে আসার গল্পটা আমি শুনতে চাবো, যেমনি আপনি কিভাবে জাপানে আসলেন বা কি ইয়ে করলেন, প্লিজ। জি, ধন্যবাদ। আমি আগে সিলেট মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে ছাত্রী ছিলাম। ওই সময় সিলেট মহিলা টিটিসির অধ্যক্ষ জনাব আব্দুর রব, ওনার মাধ্যমে জানতে পারি সুনামগঞ্জ জেলা থেকে একজন প্রশিক্ষণার্থী দরকার বিএমইটিতে। তারপরে আমি সুনামগঞ্জ জেলা থেকে নির্বাচিত হয়ে বিএমইটিতে আসি। ওইখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ভবনে 4 মাস মেয়াদী জাপানিজ ভাষার কোর্স প্রশিক্ষণ নিই। ওইখানে শুধু জাপানিজ ভাষাটা শিখি। ওইখানে শুধু আমি একা না, আরো 22 জন ছিলাম আমরা 22টা জেলা থেকে। তারপরে ওইখান থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অবহিত হয়ে আইএম জাপানে লিখিত শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে উত্তীর্ণ হয়ে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে কেয়ার গিভারে নির্বাচিত হই। ওইখানে আমরা 9 জন নির্বাচিত হই। 9 জনের মধ্যে 8 জন জাপানে আসতে পারি, আমরা 6 জন বর্তমানে একই জায়গায় আছি। তারপরে ওইখানে নির্বাচিত হওয়ার পরে 6 মাস মেয়াদী কোর্স করি। 6 মাস মেয়াদী কোর্স করার পরে প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে হতো। ক্লাস শেষে আমাদের N4 লেভেল পাস করি। N4 লেভেল পাস করার পরে এখান থেকে আমরা বিনা খরচে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে আসার সুযোগ পাই। তারপরে 6 মাস কোর্স শেষে আমরা কাগজপত্র এম্বাসিতে জমা দেই। এম্বাসিতে জমা দেওয়ার পরে যেটা হয়, আমরা ভিসা হাতে পাই, তারপরে জাপান চলে আসি। ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জাপানে আসার গল্পটা আমরা শুনলাম। তো ঠিক আছে, এবার আপনি যেহেতু বললেন যে আপনি একটা বাংলাদেশে যে সরকারি প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে আসছেন, তো আমি জানি যে গিয়াস ভাই উনি হয়তো ওই যে প্রাইভেট সেক্টরের যেটা সেভাবে আসছেন। তো গিয়াস ভাই, আপনি একটু যদি আপনার প্রসেসটা বলতেন, জাপানে কিভাবে আসলেন। আমি সর্বপ্রথম টিভি সংবাদের মাধ্যমে জানতে পারি জাপানের টেকনিক্যাল ইন্টার ট্রেনিং জব ভিসার লোক নিবে, সেটা সরকারিভাবে এবং বেসরকারিভাবে। তো পরস্পর মাধ্যমে জানতে পারি ঢাকার ইস্কাটনে জাবাজি আল খামিস ইন্টারন্যাশনাল নামে একটা ট্রাভেলস আছে, তারা প্রাইভেট ভাবে টেকনিক্যাল ইন্টার্নে লোক পাঠায়। তো আমি সেই মোতাবেক সেখানে গিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারা আমাকে প্রাইভেটলি 2টো কন্ডিশন দেয়। একটা হচ্ছে মিনিমাম এসএসসি সার্টিফিকেট, আর একটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে মিনিমাম N4 লেভেল কমপ্লিট যদি থাকে তাহলে তারা হয়তো পাঠাতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমি সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে প্রাথমিক ল্যাঙ্গুয়েজ কোর্স করি। আলহামদুলিল্লাহ জাপানিজ ল্যাঙ্গুয়েজে N4 কমপ্লিট করার পরে জাপানিজ প্রতিনিধির মাধ্যমে আমি প্রথম ইন্টারভিউ দিই। তো সেই ইন্টারভিউর মাধ্যমে আমি সিলেক্ট হই একটা কোম্পানিতে, কনস্ট্রাকশন কোম্পানি। তো সেখানে সিলেক্ট হওয়ার পরে আমার কার্যক্রম করতে প্রায় মোটামুটি 6 মাস সময় লেগেছিল। তো 6 মাস পর আলহামদুলিল্লাহ আমার সিও আসে। সিও আসার পরে আমি আলহামদুলিল্লাহ এম্বাসি ফেস করেছি, আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি। আল্লাহ অশেষ রহমতে এখন আমি জাপানে আছি আপনাদের সবার দোয়ায়। আমি প্রাইভেট ভাবে আসি। ওকে, ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি প্রাইভেট ভাবে আসলে, কিছুক্ষণ আগে আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম যে কতদিন সময় লাগে। আমি এটাতে আপনার মনে হচ্ছে 6 থেকে 8 মাসের মধ্যেই আপনি মোটামুটি জাপানে চলে আসছেন, তাই তো? জি হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এবার আমরা আসছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, তো আমার যতদূর জানি আপনিও সরকারি মাধ্যমে জাপানে এসেছেন। হ্যাঁ, আপনার কাছে আমি জানতে চাই যে আপনার গল্প এবং আক্তার আপ্পার গল্প হয়তো বা একই রকম। তো আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি আসার পর জাপানে আপনাদেরকে একটা 1 মাসের খুব একটা ট্রেনিং বা ইয়ে হয়, তো আপনি আপনার জাপানের আসার গল্প প্লাস এই আপনাদের 1 মাসের ট্রেনিং এর একটা গল্পটা আমাদেরকে একটু শোনান। আসলে জাপানে আসার আগে আমি জাপান সম্পর্কে তেমন জানতাম না। যেমন জাপানের টাকার নামটা কি আমি কিন্তু সেটাও জানতাম না। তো আমি একটা টিটিসিতে, জামালপুর টিটিসিতে, তো সেখানে আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম।
তো সেখান থেকে জানতে পারি যে বিএমইটিতে সরকারিভাবে ওইখানে ভাষা শেখার পর জাপানে লোক নিবে, মানে যদি ভাষা শিখতে পারি তাহলে জাপানে লোক নিবে, মানে আমিও যাইতে পারবো যদি ভাষা শিখতে পারি। তো সেখান থেকে টিটিসি থেকে আমাকে পাঠাইলো। তো আমার তো ওইরকম বিশ্বাস হচ্ছে না আসলে ভাষা শিখে জাপানে চলে যাব টাকা ছাড়াই, তেমন বিশ্বাস হচ্ছিল না। তো তারপর আর কি ওইখানে ভাষা, আমাদের যে স্যারগুলা ছিল তারা আসলে ভাষার উপরে একটু প্রয়োগ বেশি করেছে, যে যদি ভাষা শিখতে পারো তাহলে জাপানে অবশ্যই যাইতে পারবা। তো তার জন্য আমরা ভাষাতে আর কি একটু মনোযোগ দিই। তো ভাষা শেখার পরে আর কি আমরা একটা সরকারিভাবে পরীক্ষা হয়, সেখানে আমরা চান্স পাই। তো এই ছিল আমার জাপানে আসার গল্পটা। আর হচ্ছে আমি সেখানে চান্স পেয়ে আমি জাপানে চলে আসি। তো জাপানে আসার পর একটা ট্রেনিং সেন্টার আছে, তো জাপানে আসার পর সবারই 1 মাসের একটা কোর্স করা লাগে, মানে একটা ট্রেনিং করা লাগে 1 মাসের। তো সেই ট্রেনিং এ আমাদের 1 মাসে প্রত্যেক দিনই ক্লাস হয়, শুধু রবিবারে বন্ধ থাকে। সেখানে 8 ঘন্টা করে ক্লাস হয়। আর সেখানে আমাদের জাপান সম্পর্কে, আমাদের কাজে যাব সেই ভাষাগুলো আমাদের শেখানো হয়। আর জাপানের কালচার সম্পর্কে আমাদের অনেক শেখানো হয়। তো আমরা আসলে বাংলাদেশে তো ছিলাম, তখনকার আসলে একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে আমাদের কিন্তু একটু সমস্যা হতেই পারে, কারণ আমরা তো অন্য দেশের কালচার জানি না। তো সেই কারণে এই ট্রেনিংটা আর কি 1 মাসের, সেই কারণে এই ট্রেনিংটা। ওকে, তো সেই ট্রেনিং ধন্যবাদ। হ্যাঁ, বলেন আরো কিছু বলতে চাচ্ছেন আপনি? সেই ট্রেনিং এ আর কি আমাদের রাস্তাঘাটে চলাফেরা কিভাবে করব, মানুষের সাথে কিভাবে ব্যবহার করব, কাজের সময় আমরা কিভাবে তাদের সাথে কাজ করে মানে তাদের মন জোগাইতে পারবো, তো সেইভাবে আমাদেরকে এখানে প্রশিক্ষণটা দেওয়ানো হয়। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনার এই যে 1 মাসের ট্রেনিং যেটা ওখানে দেওয়া হয়, সেটা আপনাদের জন্য মানে জাপানে আসার পর যে এক দেশ থেকে আরেক দেশে আসলে যেমন একটা কালচারাল শক বা অন্য কিছু হয়, সেই জিনিসটা যাতে আপনারা জবে জয়েন করার আগেই সেটা করে ফেলতে পারেন, সেই ব্যাপারটা আপনাদেরকে ওখানে শেখানো। অনেক ধন্যবাদ আপনাকে। আসছি আমি আপনার কাছে আবার পরে। জাকির ভাই, আপনি এই যে এখানে দেখলেন, আমরা অলরেডি 2টা জিনিস পেলাম। একটা হচ্ছে যে সরকারি প্রসেসে জাপানে আসতে পারে, আরেকটা হচ্ছে আরেক ভাই আমাদেরকে বললো উনি বেসরকারি মাধ্যমে আসছে। তো আপনি জাস্ট এবার আমাদেরকে বলবেন যে এই রিক্রুটিং প্রসেসটা সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। আসলে যেটি ওরা অলরেডি ব্যাখ্যা করেছে, যেটি সরকারিভাবে যেটি হয় যে আমরা সরকারিভাবে ইতিমধ্যে 2018 সালে এমওসি সাইন করার পর এটা আমাদের 33টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সরকারি ট্রেনিং সেন্টারে 4 মাস ব্যাপী জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা নাকি বিনা খরচে এটা শুরু করেছে যেটা বাংলাদেশের 33টি জায়গায়। তো বেসিক্যালি যে আইএম জাপান এই 33টি জায়গায় যারা এই কোর্স করে তাদের এবং বাইরেও কিছু নিয়ে তাদের একটা পরীক্ষা নেয়, আঞ্চলিক পরীক্ষা নেয়। ঢাকায় নেয়, চট্টগ্রামে নিয়েছে, সিলেট, রাজশাহী, বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং পরীক্ষা নেয়। পরীক্ষাতে যারা টিকে প্রথমে তাদেরকে রিটেন পরীক্ষা নেয়। রিটেন পরীক্ষার পর তাদের একটা ফিজিক্যাল টেস্ট পরীক্ষা হয়। ওদেরকে সবাইকে ঢাকায় এনে, ইদানিং আবার মানিকগঞ্জ শুরু করছে আইএম জাপান। তো ঢাকায় এনে তাদেরকে 5 মাস ব্যাপী একটা ট্রেনিং দেওয়া হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, সাথে তাদের কালচার শেখানো হয়। এটা হলো সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাথে আইএম জাপানের 2জন স্টাফ থাকে, 2জন জাপানি স্টাফ এবং 2জন বাংলাদেশি স্টাফ, টোটাল 4 জন, এবং সাথে বিএমইটির লোকজনও থাকে। এটা হলো সরকারি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া তাদের ট্রেনিং এর সময় কোনো টাকা দিতে হয় না, এবং তাদের টোটাল খরচটাই আইএম জাপান বিয়ার করে। পাশাপাশি তাদের যখন তারা 3 বছর শেষ করে বাংলাদেশে ফিরে যাবে, তখন আইএম জাপানের পক্ষ থেকে তাদেরকে 6 লাখ ইয়েন, তারা যাতে বাংলাদেশে গিয়ে কিছু করতে পারে, এই টাকাটা ক্যাশ দিয়ে দেওয়া হয় বাংলাদেশে যাওয়ার পর। এটি হলো সরকারিভাবে। আর বেসরকারিভাবে যেটি হয় যে এখানে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কর্মী প্রেরণকারী সংস্থা আছে বাংলাদেশে, আর জাপানে আছে আপনার কুমিআই, যেটাকে বলে সুপারভাইজিং অর্গানাইজেশন। তো কোন একটি কোম্পানি যদি লোক নিতে চায়, সে সরাসরি লোক নিতে পারে না, তাকে এই আইন অনুসারে তাকে কোন কুমিয়ার সাথে যোগাযোগ করতে হয়। তো
তো বাংলাদেশের কর্মী প্রেরণকারী সংস্থা এবং জাপানের যে কুমিয়ায় তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্ট অনুসারে যে কুমিয়ায় সে বাংলাদেশ শ্রেণী কর্মী প্রেরণকারী সংস্থার পক্ষে একটি ডিমান্ড লেটার ইস্যু করে, যেটি যে এই কোম্পানিতে 2 জন লোক দরকার। সেই ডিমান্ড লেটারটি আমাদের এমবেসিতে জমা দিলে আমি নিজে প্রায় সময় আমি নিজে যাই, গিয়ে দেখি আসলে ওই জায়গায় 2 জন লোক নেওয়ার মতো তাদের পরিবেশ আছে কিনা, তারা বেতন দিতে পারবে কিনা। তারপর আমরা অ্যাটাস্টেশন করে আমরা সেই অ্যাটাস্টেশনটা দিয়ে দিই, বাংলাদেশে প্রেরণ করে দিই। মিনিস্ট্রি অনুমোদন দেওয়ার পর তারপর সেই কুমিয়ায় এবং বাংলাদেশের প্রেরণকারী সংস্থা তারা তখন কর্মী সিলেকশন করে। ফাইনালি যখন কর্মী সিলেকশন হয়ে যায়, তখন আমাদের যে মিনিস্ট্রি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মিনিস্ট্রি ডেকে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কাজ সম্পর্কে জানে কিনা, তারা কত টাকা দিয়েছে, অনেকগুলো কোশ্চেন তারা করে। এটি ইচ অ্যান্ড এভরি পার্সন সবাইকে ডাকা হয় যে বিশেষ করে টেকনিক্যাল ইন্টার্নের ক্ষেত্রে, যার ফলে কেউ যাতে ভবিষ্যতে প্রতারিত না হয়। এটি হলো, এবং তারপর তারা জাপানে চলে আসে। এবং সবার জন্যই যেটি সুমন এবং আমাদের খুশবু বলেছেন যে 1 মাসের যেটা ট্রেনিং এখানে আসার পর সিলেক্টিভ ট্রেনিং বলা হয়, এটা সবার জন্য বাধ্যতামূলক। এটা সরকারিভাবে আসলো, বেসরকারিভাবে আসলো। অনেক ধন্যবাদ। তো এর সাথে সম্পূরক প্রশ্ন হিসেবে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে আপনি বললেন যে সরকারি এবং বেসরকারি, সরকারি তো আমরা জানি যে আছে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এই কার মাধ্যমে বা কোথায় থেকে আমরা এই সমস্ত তথ্য জানতে পারবো যে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো অ্যাপ্রুভ? এটি জাপানের ক্ষেত্রে আপনার যদি ওটিআইটি বা জিটকো তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, পাশাপাশি বাংলাদেশের বিএমইটির ওয়েবসাইটে দেওয়া আছে। যে এখন পর্যন্ত যে 50টি কর্মী প্রেরণকারী সংস্থা আছে যাদেরকে সরকার অনুমোদন দিয়েছে। আরো 10টি প্রক্রিয়াধীন যারা ইতিমধ্যে অনুমোদন পেয়েছে, কিন্তু তারা পরবর্তীতে এখানে জমা দিবে। তো টোটাল এখন পর্যন্ত আমাদের তালিকার মধ্যে 50টি কর্মী প্রেরণকারী সংস্থা আছে। কেউ যদি ওটিআইটি তালিকা, জাপানের যেটি মিনিস্ট্রি অফ জাস্টিসের আন্ডারে ওটিআইটি আছে, তো তাদের আপনি ওয়েবসাইটে গেলেও পাবেন, কিংবা আমাদের ওয়েবসাইটে, কিংবা জিটকোর ওয়েবসাইটে, বা বাংলাদেশের মিনিস্ট্রি, কিংবা আপনি বিএমইটি ওয়েবসাইটে গেলে সবগুলো তথ্য দেওয়া আছে। ওকে, জাকির ভাই ধন্যবাদ। আমি এই ওটিআইটি ওয়েবসাইট মানে সার্ফিং করে যেটা পেয়েছি যে এই পর্যন্ত 50টি সংস্থা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে এবং তাদের মধ্যে আছে বাংলাদেশে আরো কিছু সংস্থা প্রক্রিয়াধীন আছে, আমি জানি বা আপনিও জানেন, কিছু রিসেন্টলি তারা। তো আমরা কি এই আপনার এটা যেহেতু সরকারি একটা ওয়েবসাইটে প্রকাশিত, আমরা কি আমাদের এখানে কমেন্টে বা সবাইকে এটা দিতে পারি? আপনি বা সবার জন্য দিয়ে আপনারা এটা দিতে পারেন, কারণ এটি পাবলিকলি অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আমার মনে হয় এটা দিতে কোনো আপত্তি নেই, যে করে দেখতে পারে। ওকে, তাহলে এটা হয়তোবা অনেকের জন্য তারা আসার আগে এটা থেকে একটু দেখে নিতে পারবে, আমরা এটা পরে তাহলে দিয়ে দেবো। ওকে, আরেকটি প্রশ্ন আমাদের কাছে এখানে একটু আসছে, সম্পূর্ণ প্রশ্ন হিসেবে, যেহেতু আপনি রিক্রুটিং এর প্রসেসটা বলছেন, আপনি বললেন যে সরকারি মাধ্যমে কোনো খরচের ব্যাপার নেই বা মোটামুটি ফ্রিতেই তারা আসে। আপনাদের কি প্রাইভেট মাধ্যমে আসার ব্যাপারে কোনো মানে বাধ্যবাধকতা বা এরকম কিছু কি আছে যে খরচের ব্যাপারটা? আসলে নিয়ন্ত্রণ? হ্যাঁ, সরি, জাপানের টেকনিক্যাল ইন্টার নিয়োগের ক্ষেত্রে সরাসরি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যেটি একটি নিয়ম আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা ম্যানেজমেন্ট কস্ট হিসেবে কি টাকা নেওয়ার সুযোগ আছে, এবং সেটি তারা ওটিআইটি একটি ফর্ম আছে, ফর্মে লিখতে হয় যে সে কোন কোন খাতে কত টাকা নিয়েছে, যেমন ট্রেনিং পারপাস, ভিসা প্রসেস, ডকুমেন্ট প্রসেস, প্রত্যেকটি খাত তাকে উল্লেখ করতে হয় পাবলিকলি, যে আমি তার কাছ থেকে 50,000 ইয়েন, 60,000 ইয়েন যেটি নোক সেটি আবার ওটিআইটিতে জমা দিতে হয়। তো এটি অবশ্যই রিজনেবল হতে হবে, কারণ যেহেতু তারা ওটিআইটি প্রত্যেকটাই আইটেমই তারা চেক করে। তো এটি ওইরকম কোনো নির্দিষ্ট কোনো ইস্যু নাই যে এত টাকা নিতেই হবে, তবে মানে কেস টু কেস এটা ভেরি করে। কিন্তু নিয়ম অনুসারে যে যেই কোম্পানি তাকে নিয়োগ দেবে সেই তাকে বিমান ভাড়া সহ সকল খরচ বিয়ার করবে। পাশাপাশি কিছু খরচ কিন্তু ট্রেনিং অর্গানাইজেশন আছে, তাকে কাগজগুলি প্রসেস করতে হয়, তাকে যে বাংলাদেশে ট্রেনিং দিতে হয়, এই ট্রেনিং এর খরচ বড়, সে টাকা নেওয়ার সুযোগ রয়েছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে এক্সট্রা কোনো খরচ না, যে খরচগুলো তার দরকার সেই খরচগুলোই শুধু কোম্পানি তার কাছ থেকে নিতে পারে। এবং হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়ে। এবার আমি আসবো সাতো সৌজি সামা।ちょっと材料資格認定インフォメーションについてちょっと聞きたいんですけど、これ申請してから入国
入管管理局に出してから申請してからこれを証明書いただくまではどのぐらいの時間かかりますか？はい、また画面を用意しましたので、資料をはい見てください。はい。中身を説明する前にですね、あ、すいません、えー少々お待ちください。今出ました。はい、ありがとうございます。まずこれで、入国から帰国までの流れうん。でございます。で、はい技能実習1号制については、基礎級っていうのが真ん中ほどに書いてあると思うんですが、これの試験に合格を目指します。で、2号制は3級の試験の合格を目指す。3号については2級を目指すという、こういう段取りになってます。で、次の画面。今お尋ねの、入管、丸5のところなんですが、入管の審査は今だいたい1ヶ月ぐらいかかってます。で、入管の申請の前に、技能実習計画認定の申請があるわけですが、ここも約1ヶ月ぐらいかかってます。で、そうしますと、全体の、管理団体への申し込み、契約の申し込みからすると、約5ヶ月前ぐらいに準備をすると、予定通り入ってこられるのかなというふうに思いますので、余裕を持って、約4ヶ月前ぐらいに、6ヶ月前ぐらいに準備を進めた方がスムーズに入国できると思います。以上です。はい、どうもありがとうございます。よく理解できました。ありがとうございます。すいません。হ্যাঁ, উনি যে কথাটা বললো আমি আপনাদেরকে আরেকবার উনার কথাটাই বলে নিচ্ছি। আমি উনাকে জানতে চেয়েছিলাম যে একজন যখন এখানকার প্রসেস করার জন্য এই যে আমরা যেটা করি সার্টিফিকেট অফ এলিজিবিলিটি পেতে কত সময় লাগে একজনের, তো উনি আমাকে যেটা বললো যে এখানে দুইবার মানে চেকিং হয়। একবার হচ্ছে OTIT যেটা জাপানের অর্গানাইজেশন টেকনিক্যাল ইন্টার ট্রেনিং, এখানে তারা একবার নিজেরা চেক করে, এটা চেক করতে 1 মাসের মতো সময় লাগে। তারপরে এরা ইমিগ্রেশনে সেটা পাঠায়, সেখানে 1 মাসের মতো সময় লাগে। ইকো হচ্ছে তো এই সরি আমার তো এখানে এনাদের আরো 1 মাস লাগে। তো উনি এখন যেটা বলছে যে একজন যদি বাংলাদেশে মোটামুটি 6 মাস সময় নিয়ে দরখাস্ত করে তাহলে সে ঠিক মতো চলে আসতে পারবে। তো এটাই হলো তার। ধন্যবাদ। তো আমি এবার আসবো, আমার কথা কি ডিস্টার্ব হচ্ছে? আপনারা কি, আমি ইকো শুনতে পাচ্ছি আপনাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তো আমি এবার খুশবু আক্তার আপনার কাছে আসবো। আপনি এখন যে জব করছেন, এই জবের অভিজ্ঞতা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। জি, আমরা প্রথম জাপানে আসি। জাপানে আসার পরে 1 মাস ট্রেনিং সেন্টারে ছিলাম। ট্রেনিং সেন্টার শেষে আমাদের হসপিটালে আসি, যেখানে বর্তমানে আমরা জব করছি। এখানে আসার পরে কাজ শুরু করি। আমাদের কাজটা হচ্ছে 8 ঘন্টা, সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। আর আমাদের বাসা থেকে কাজে যাইতে যদি বাসে যাই তাহলে লাগে 5 থেকে 6 মিনিট, আর সাইকেলে গেলে 10 থেকে 12 মিনিট লাগে। আর যেটা হচ্ছে আমরা যে কেয়ার গিভার কাজটা সম্পর্কে বলে, জাপানে আসার আগে কাজটা সম্পর্কে ধারণা ছিল, কিন্তু কাজটা আসলে কিছুই পারতাম না। তারপরে আমরা হসপিটালের কাছে কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের অনেক আন্তরিকতার সাথে কাজটা শেখায়, আর আমরাও কাজটা ভালোভাবে পর্যবেক্ষণ করি। 3 মাসের মধ্যে কাজটা খুব মোটামুটি শিখে যায়। তারপরে আস্তে আস্তে কাজটা খুব ভালোভাবে শিখে গেছি। বর্তমানে কাজে কোনো প্রবলেম নেই, আর আমরাও এখন জাপানিদের মতোই কাজ পারি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম একটু সমস্যা হতো, যেমন জাপানি ভাষা পারতাম না। ফুল লেভেল পাস করে বাংলাদেশ থেকে আসি, আর ফুল লেভেলটা হচ্ছে কি একটা হসপিটালে কাজ করার জন্য চলে, কিন্তু আরেকটু ভালো হলে আরেকটু ভালো হয়। তারপরে যেটা হয়েছে, আমরা আমাদের হসপিটালের প্রচেষ্টা এবং আমাদের প্রচেষ্টা ছিল 1 বছরের মধ্যে M3 পাস করি, তারপরে M2 পাস করি। বর্তমানে N1 এর দিকে আছি। এই সামনের জুলাই মাসে N1 পরীক্ষা দিব
এখন আমাদের কাজেও কোনো সমস্যা হয় না, আর ভাষায় মোটামুটি খুব ভালো জানি, সমস্যা হয় না। প্রথম সমস্যা হইতো, নতুন একটা ভাষা, নতুন একটা দেশ, সবকিছু মিলে একটু কষ্ট হইতো, মাঝে মাঝে কাজে ভুল করতাম, কাজে ভুল করলে যদি একটু কিছু বলতো মন খারাপ হতো। এখন আর সেটা হয় না। আর সবচেয়ে বড় কথা, নতুন একটা দেশে এসে অনেক কিছু শিখছি, কাজ, নতুন নতুন কাজ শিখতেছি, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আর আমরা আমাদের কাজটা নিয়ে অনেক ভালো আছি। কেয়ার গিভার কাজটা একটু কষ্ট আছে, তারপরে অনেক মানসিকভাবে একটা তৃপ্তি পাওয়া যায় কাজটা করে। আর কি, ধন্যবাদ আপনাদেরকে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আপনার জবের মানে বর্তমান অভিজ্ঞতা জানতে পারলাম। তো আচ্ছা, একটা জিনিস বলেন, আপনাদের মনে করেন যে এখানে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আপনি পড়েন, যেহেতু জাপানি ভাষা, বা সবচেয়ে সমস্যা হলো যে এখানে সাইনবোর্ডও কিছু বুঝতে পারা যায় না, কাঞ্জি এই সেই, আপনারা আসলেন, এটা একটা মানে পুরো ভিন্ন জগতের মতো। এখানে আপনারা ইমার্জেন্সি সিচুয়েশন গুলো কি করে হ্যান্ডেল করেন? ইমার্জেন্সি সিচুয়েশন বলতে তেমন কোনো সমস্যায় পড়ি নাই, কিন্তু সমস্যা, আমরা যেহেতু মানুষ, সমস্যাটা একটু আছে। টুকটাক যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা সবার আগে যেটা করি, আমাদের হসপিটালকে ইনফর্ম করি। আর আমাদের হসপিটালে আমাদের সবসময় দেখাশোনা করার জন্য 2 জন মানে গার্ডিয়ান আছে, যে আমাদের সবকিছু দেখাশোনা করে পরিবারের মতো। আমরা যেরকম পরিবারের কাছে কোনো কিছু চাওয়ার আগে পেয়ে যাই, তাদের কাছে ঠিক এরকম আমরা যে কোনো আপনার যে কোনো সমস্যা তাদের কাছে শেয়ার করতে পারি। তাই আমাদের আর কোনো সমস্যা হয় না, যে কোনো সমস্যায় তাদের কাছে শেয়ার করি, এই আর কি। অনেক ধন্যবাদ। তাহলে তো অনেক ভালো আছেন আপনি, বোঝা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আমরা গিয়াস ভাইয়ের কাছে আসছি। গিয়াস ভাই, আপনার এখনকার জবের অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে ওইভাবে শেয়ার করতেন, যে কিরকম। জি, আমি আছি কনস্ট্রাকশনের স্ক্যাফোল্ডিং কাজে, যাকে জাপানি ভাষায় আশিবা বলে। আচ্ছা আচ্ছা। তা আপনারা হয়তো জানেন জাপানের জব বা কাজ কতটা কঠিন হতে পারে, আর এর মধ্যে কনস্ট্রাকশনের কাজ কিন্তু আরো বেশি কঠিন। তো আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু সেই পরিশ্রমটা আমার গায়ে লাগে না যতটা আমি মানসিকভাবে ভালো আছি। কারণ জাপানিজরা প্রচুর হেল্পফুল। আমি যতই ভুল করি না কেন, তারা কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে, ভুলটা ধরিয়ে দিচ্ছে। তা আমি বলতে পারি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আমার বর্তমান জব নিয়ে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক তো ভালো আছি। আপনি মানে জাপানিজ, যে আপনি জানেন যে জাপানের কোয়ালিটি, আপনি যেহেতু আশিবা বা একটু ইয়েতে কাজ করছেন, একটু মানে ইয়ে মানে হার্ড কি বলবো, যে কঠিন, হ্যাঁ একটু, হ্যাঁ অনেক রিস্কি কিছু জব করতে হয়, ভয় আছে পড়ে যাওয়ার, অনেক কিছুতে আপনি এগুলো করেন। তো আপনি কি কোনো সময় মনে করেন যে এই যে জাপানিজ যে কোয়ালিটি বা এই যে জিনিসগুলো ওনারা খুব খুঁতখুঁতে হয়, একটু ঠিক না হলে ইয়ে করে, এটা আসার পর কি আপনি নিজের কাজের মধ্যে কোনো প্রেশার মনে করেন এটাকে? না, আমি তেমন প্রেশার মনে করি না এখন পর্যন্ত। তবে একটু দ্বিধাগ্রস্ত করি, সেটা হচ্ছে ওরা প্রত্যেকটা কাজের মধ্যে একটা বিষয় সবসময় বলে, সেটা হচ্ছে দ্রুত, হায়াকু, খিরেইনি, দামে। আচ্ছা এই কয়েকটা শব্দ নিয়ে আমি মাঝে মধ্যে দ্বিধাবন্ধ করি। কারণ আমরা বাংলাদেশে যারা কাজ করেছি বা করতাম, তারা কিন্তু সচরাচর এত দ্রুত কাজ করতাম না কখনো, বা আমি আমার মতো করে কাজ করতাম। তো জাপানে আসার পর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ দ্রুততার সাথে করো, দৌড়ে দৌড়ে করো। এই একটা বিষয় নিয়ে আমি মাঝে মধ্যে দ্বিধাবন্ধ করি। এছাড়া আসলে আমি কোনো সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হইনি। আর আরেকটা যে বললেন রিক্সি, তো এখন পর্যন্ত আমি এই কাজে প্রায় অলমোস্ট 5 মাস হয়ে গেছে, এখনো তো রিক্সির কোনো কাজে আমাকে জাপানিজ পাঠায়নি। যত রিক্সের কাজ বা উপরের কাজগুলো আছে, এগুলো জাপানিজ বসেরাই করতেছে। আমরা মোটামুটি এখন তাদের সাপোর্টিং এ আছি। ওকে, অনেক ধন্যবাদ। কিছুটা আনসিন, মানে আমরা বুঝতে পারলাম যে আপনি যেহেতু ওজেটি, হ্যাঁ আনসিন, এটা হচ্ছে ওজেটি, যেহেতু আপনারা ট্রেনিং এ আছেন, আপনাদের সাথে সবসময় ভালো এবং সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট আপনাদের সাথে আছে। ওকে, ধন্যবাদ আপনাকে। এবার আমি আসছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, আপনার মানে জবের যে ইয়েটা, সেটাতে আপনি কি মনে করছেন, বা কেমন আপনার কাছে অনুভূতিটা বলেন? আসলে আমার অনুভূতিটা হচ্ছে, জাপানের, যেহেতু আমি কনস্ট্রাকশন কাজে আসছি কেনসেটসু, তো তার জন্য মেইন কথা হচ্ছে জাপানের কাজগুলা খুবই দ্রুত করতে হয় এবং খুবই সুন্দরভাবে করতে হয়।
তারা সুন্দরভাবে এবং দ্রুত কাজ করলে খুবই পছন্দ করে। তো আমরা যারা বাংলাদেশে আছি বা যারা আসতে চাচ্ছি, তারা আসলে কিন্তু জাপানের সম্পর্কে তেমন কাজের বিষয়ে আসলে তেমন কিন্তু জানে না। কারণ বাংলাদেশের কনস্ট্রাকশন আর জাপানের কনস্ট্রাকশন কিন্তু অনেক তফাৎ। এখানে কাজটা হচ্ছে মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতে চাই, যদি আসলে ভাষাটা একটু ভালো পারা যায়, তাদের কিন্তু কথাটা বুঝতে পারলে কাজটা খুবই সহজভাবে করে নেওয়া যায়। কারণ তারা কিন্তু আমাদেরকে সব সময় সাপোর্ট করতেছে, শিখিয়ে দিতেছে। তার জন্য আমাদের ভাষাটা কিন্তু একটু পাইতে হবে আর কি। ভালো পারলে তাদের কথাটা আমি বুঝতে পারবো, আর ভালোভাবে কাজটাও কিন্তু করে এগিয়ে যেতে পারবো। ওকে ভাই, বুঝলাম। তাহলে আপনি আপনার যেখানে আছেন মোটামুটি ভালোই ইয়ে করছেন, তাই তো? হ্যাঁ, জব ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে কোনো, এখানে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনিও কোনো প্রেশার ফিল করেন না? মনে করেন যে কোয়ালিটি, যেহেতু জাপানের এই ব্যাপারগুলো ওরা, যেমন গিয়াস ভাই বললেন না অসুবিধা নেই, ওনারা একটু ইয়ে করে, আপনিও মনে হয় আপনি ভালোই আছেন, অসুবিধা নেই। তো আমি একটু জাকির ভাইয়ের কাছে চলে আসবো এবার। জাকির ভাই, জি জি, এই যে একটু আগে আমি বললাম যে ইমার্জেন্সি সিচুয়েশনে খুশবু আক্তার আপা বললো যে উনারতে মোটামুটি ওখানেই সবকিছু ইয়ে করছে, কিন্তু কোনো মাঝে মাঝে হয়তো যে অন্য পরিস্থিতিও পড়তে পারে, বা যারা এখানে আসার পর কোনো একটু অন্য এক্সেপশনাল সিচুয়েশনে পড়লো, তাদের কন্ট্যাক্টিভ পয়েন্টটা কি হওয়া উচিত, বা ইমার্জেন্সি সিচুয়েশনে তারা কার সাথে কন্ট্যাক্ট করবে? আপনাকে ধন্যবাদ। আসলে এটি যেটি আইন অনুসারে আপনি জানেন যে কর্মী প্রেরণকারী সংস্থা যে আছে বাংলাদেশে, যে তাকে কিন্তু যে যে কোম্পানি নিয়োগ দেয়, কর্মী প্রেরণকারী সংস্থা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় ম্যানেজমেন্ট ফি হিসাবে। এই টেকনিক্যাল ইন্টার্ন যতদিন এই কোম্পানিতে কাজ করবে ততদিনই সে ওই টাকাটা পেতে থাকবে, এটি তাকে টেক কেয়ার করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনি যেটা বলেছেন যে এরকম প্রায় দেখা যায় যে যেটি হয়, ওরা ব্যাখ্যা করেছে যে জাপানের যে কনস্ট্রাকশন আসলে খুব কঠিন। আমি অনেকগুলো কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে গিয়েছি। তো যেটি হয় যে আমাদের অনেকে, যেটা বাংলাদেশে থাকতে অনেকে ভাবে যে জাপান খুবই উন্নত দেশ, এখানে কাজকর্ম হয়তো যন্ত্রপাতি দেওয়া হবে। অনেকে যে কোনোদিনই কোনো মানে শারীরিক পরিশ্রম করে না, সে চলে আসে, এসে যখন তাকে ওই কাজে দেওয়া হয় তখন আর সে খুলেতে পারে না স্বাভাবিকভাবেই, তখনই সে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়। এমনও হয়েছে যে আমি একজন বইসেলের মাধ্যমে এসেছিল, আমি যেহেতু বইসেলের দায়িত্ব, আমি গিয়েছি, খুব ভালো কোম্পানি, খুবই ভালো কোম্পানি। তো সে যিনি এসেছেন তিনি আসলে তার তথ্য গোপন করে, সে আসলে আইটি ইঞ্জিনিয়ার ছিল। তো উনি কাজে গিয়ে কনস্ট্রাকশন দেখি প্রথম দিনই ভয় পেয়ে গেছে, এমন উনি বলতেছে আমি ফেরত যাবো। তো এখন তাকে তো ফেরত পাঠাতে হবে, যেহেতু সে আসলে পারবে না, তো সেখন তাকে ফেরত পাঠানো হয়েছে। আর ইতিমধ্যে আরো গত কয়েক মাস আগে একটা কোম্পানি 17 জন এনেছিল, তার মধ্যে 3 জনের এরকম কাজে সমস্যা হয়েছে। হওয়ার ফলে তারা চলে আসছে এবং আমার সাথে, তারা প্রথমে কর্মী যারা প্রেরণ করছে তাদের সাথে যোগাযোগ করেছে, তারপর তাদের কাছে কোনো সুফল না পেয়ে আমার সাথে যোগাযোগ করেছে। এখন আমরা যেটা চেষ্টা করছি, তাদের জন্য নতুন আমরা কোম্পানি খুঁজছি। আহ, যেহেতু এখন জাপান ইমার্জেন্সি চলছে, তো এই জন্য তাদের ভিসা আরো 3 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে অন্য জায়গায় দেওয়ার জন্য। যদি টেকনিক্যাল ইন্টার্নদের জন্য কোম্পানি চেঞ্জ করে অন্য জায়গায়, তো খুবই কঠিন কাজ। তারপর আমরা, আমাদের কাছে যেই কেসগুলো আসে, খুব বেশি আসে না, যেগুলো আসে আমরা প্রত্যেকটাই অ্যাড্রেস করি এবং চেষ্টা করি আমরা তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। তো এবার আমরা আসবো হচ্ছে ইন্টারনেটের কাছে, ওনাদের কাছে আমরা একটু শুনতে চাই যে খুশবু আক্তার আপা, আপনি তো মোটামুটি জাপানে আসার সময় একটা চিন্তা ভাবনা করে আসছেন যে জাপান যাব এরকম, বেশ ভালো একটা, তারপরে আপনি আসলেন, আসার পর আপনি কাজে ঢুকলেন। এই আসার পর আপনার যে এই যে কাজে ঢোকার পর যে আপনার একটা কল্পনা ছিল জাপানে আসার, আর এখানে আসে যেটা পাচ্ছেন, আপনি কি এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান, না আরো ভালো না আরো খারাপ, এটা একটু বলেন। জাপানে আসার আগে আমি যখন ছোট ছিলাম, তখন বিটিভিতে একটা অনুষ্ঠান হতো সিসিমপুর। ওইটা দেখার পরে এটার মধ্যে একটা প্রোগ্রাম ছিল জাপান সম্পর্কে, জাপানের বাচ্চাদের সম্পর্কে। এটা দেখে জাপানের প্রতি অনেকটা আগ্রহ জাগে, জাপানের প্রতি একটু জানতে ইচ্ছা করে জাপানটাকে। তারপর আমার স্কুলের টিচারের কাছ থেকে জাপান সম্পর্কে শুনি, জাপান সূর্যোদয়ের দেশ,
জাপান স্বপ্নের দেশ, এগুলো শোনার পরে জাপানের প্রতি আরেকটু বেশি আগ্রহ জাগে। তখন চিন্তা করি জীবনে যদি কোনো সময় বাহিরের দেশে যাই তাহলে জাপান যাব। কিন্তু জাপানে আসি ভাগ্য গুণে, জাপানে আসি। জাপানে আসার পরে খুব একটা যে ডিফারেন্স সেটা দেখতে পাই নাই, একটু হয়েছে। যেমন প্রথম যখন ট্রেনিং সেন্টারে আসি, ট্রেনিং সেন্টারটা একটু কঠোর থাকে সবকিছু মিলে, তখন মনে হয় যে না, যেরকম চিন্তা করছি ওইরকম কোনো কিছুই না। কিন্তু যে পরবর্তীতে বুঝতে পারি না তারা কঠোর হওয়ার পেছনে অনেক ভালো কিছু ছিল, আমরা ভালো কিছু শিখতে পারছি। তারা যদি ওইরকম না হতো আমরা পরবর্তীতে চলাফেরাটা অনেক কিছু শিখতে পারতাম। ট্রেনিং সেন্টারের মধ্যে থেকেও আমরা অনেক কিছু শিখতে পারছি। তারপর হসপিটালে আসলাম, দেখলাম না যেরকম চিন্তা করছি জাপান সম্পর্কে ওই রকমই। জাপান আসলে খুব একটা ডিফারেন্স না আমার চিন্তাধারা আর জাপান বর্তমান। অনেক ধন্যবাদ। যাক, বোঝা যাচ্ছে আপনি মানে মোটামুটি বেশ ভালো একটা পরিস্থিতির মধ্যে এখানে আছেন। তো আমরা গ্যাস ভাইয়ের কাছে আসবো। গ্যাস ভাই, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন, আপনিও তো আসার আগে মোটামুটি একটু দেখে শুনে আসছেন বা কাজ করবেন, কিন্তু এই যে আপনি যে এখানে এই কোম্পানিতে জব, এই কনস্ট্রাকশনের কাজ করতে আসবেন, এটা আপনি মোটামুটি বাংলাদেশ থেকে দেখেই চলে আসছিলেন, তাই না? আপনার যে আপনি জানতেন যে আমি, হ্যাঁ সরি বলেন। হ্যাঁ, আমি যখন ইন্টারভিউ দিয়েছি জি, তখনই আমি জানতে পেরেছি আমার জবের ক্যাটাগরি কি, কাজ সম্পর্কে, কয়টা থেকে কয়টা কাজ, স্যালারি, ওভারঅল সবকিছু আমি জেনে ইন্টারভিউ দিয়েছি, দেন ঠিক আছে। তবে জাপান আসার আগে সব থেকে বেশি আমি যে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে জাপানিজ ভাষায় যাকে বলে যে সেগাইদে নিহনো ইচিবা নানজে দান শিনজে দেশকার বাতাসে নিহনে ইকিদাই, এই কথাটা এখনো আমার কানে বাজে। এই একটা কথার কারণে আমি আসলে জাপান আসার জন্য ইন্সপায়ার্ড ছিলাম। তো জাপান আসার পরে আমি আসলে বেশি চমকে গেছি, অথচ বিগ সমস্যা না জানা কারণ জাপান আসার পর আমি দেশে থাকাকালীন যতটা শুনেছি জাপান সম্পর্কে, এত ভালো দেশ, এত উন্নত দেশ, এত সেফটি একটা দেশ, বাট তার থেকে আমি অনেক বেশি পেয়েছি জাপান আসার পরে, যে আসলেই। আর সব থেকে বেশি ভালো লাগতেছে যেটা, সেটা হচ্ছে জাপানের ভূমিকা, সংস্কৃতি, মানুষদের যে চাল চলন, তাদের আচার ব্যবহার, বাবার আসলে আমি সারপ্রাইজ। আমি যা শুনেছি তার থেকে বেশি কিছু পাচ্ছি। আর কাজ সম্পর্কে যদি কিছু বলতে চাই, জাপানে আসার আগে হয়তো আপনি যে কিছুক্ষণ আগেও বলেছিলেন যে বাংলাদেশের মানুষ জাপানের কাজ প্রপারলি ভাবে শুনে হয়তো অনেকে আসে না। আমিও দেশে থাকাকালে শুনেছিলাম হয়তো জাপানের কাজ সহজ হবে, সবকিছু মেশিনের মাধ্যমেই হবে। আমি সেই থিঙ্কিং নিয়ে জাপানে আসি, কিন্তু আসার পর আসলে আমার চিন্তাধারা সম্পূর্ণ পাল্টে গেছে। এই একটা দিক দিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি যে আমি কি ভেবেছি আর এখানে এসে কি পেয়েছি, এই আর কি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তো সুমন ভাই, আপনার কাছেও আমরা অভিজ্ঞতাটা শুনতে চাবো যে জাপান আপনার কেমন লাগছে। আপনি তো বেশ অনেকদিন ধরে জাপানে আছেন, তো আপনার কাছে মানে আপনার ইমেজে জাপানকে আপনি কিভাবে দেখেন? আসলে জাপানটা আসলে অনেক সুন্দর একটা দেশ, মানে অনেক উন্নত রাষ্ট্র। তো এখানে যে আমরা বাংলাদেশের লোক হিসেবে আমরা এখানে কাজে আসতে পারছি, এটি আমরা আসলে অনেক গর্ব করা উচিত। এত উন্নত রাষ্ট্র যে আমরা কাজ করতেছি, এটা আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এদের সব কিছু কিন্তু একটা নিয়ম অনুযায়ী চলে। সব কাজ বলেন, সময় বলেন, খাওয়া দাওয়া এবং বিরতি, সবকিছু একটা সময় অনুযায়ী এরা ম্যানেজ করে নেয় আর কি। আচ্ছা তো আচ্ছা, এরকম একটা আপনাকে, দেশে হ্যাঁ বলেন বলেন। এরকম একটা দেশে এসে আমরা আসলে কাজ করব, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। তো আসছি, খুবই ভালো লাগতেছে। এবং তাদের ওই যে গিয়াস ভাই একটা যে কথা বললো, তাদের ব্যবহারটা, বঙ্কাটা, এইগুলা কিন্তু অনেক খুবই ভালো। হ্যাঁ, আমাদের মানে আমরা আমরা যারা অন্য দেশে যাই, তারা কিন্তু আসলে অনেক নির্যাতিত হয়, কিন্তু জাপান কিন্তু তেমন না। জাপান কিন্তু খুবই হেল্পফুল একটা দেশ, এবং কি তাদের সাথে কাজ করার সময় আমরা কিন্তু খুবই হেল্প পাই। তারা আমাদেরকে অনেক ভালোবাসে। এর জন্যই জাপানকে আমি খুবই ভালো লাগে, মানে আমার খুবই ভালো লাগে, খুবই ভালোবাসতে চাই আর কি জাপানিজ সবকিছুই আর কি। আচ্ছা, তো খুবই ভালো এটা, লাগে জাপানে থাকতে। এটা হচ্ছে হ্যাঁ এটা আপনার কাছে একটা জিনিস শুনলাম। তো আপনি যেখানে কাজ করেন সেখানে কি আপনার সাথে আরো অন্যান্য দেশের কেউ আছে যে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনি হিসেবে? হ্যাঁ, এখানে আমরা এখন বর্তমানে বাংলাদেশি 2 জন আছি।
আর হচ্ছে ভিয়েতনামও মানে ভিয়েতনামের 6 জন আছে। আচ্ছা। তো ভিয়েতনামের 6 জন আছে, তারা কাজ করে। তো আমরা এখানে 2 জন আসছি। তো আমরা 2 জন আসার পর এখানে আমাদের কাজটা পছন্দ করছে। তারপর আরো 3 জন অর্ডার দিয়েছে আর কি। মানে আমাদের কোম্পানিতে আরো 3 জন নিয়ে আসবে। আসলে আচ্ছা। আমাদের কাজকে আমাদেরকে ভালোবেসে তো আরো 3 জন অর্ডার দিয়েছে, মানে 3 জন নিয়ে আসবে। আর আমাদের এটা উপর অনেক খুশি হয়েছে, এবং খুশি হয়ে আমরা যখন এই কোম্পানিতে আসি তখনকার তারা আমাদেরকে খুবই হেল্প করেছিল। আচ্ছা, তার আমি জন্য বুঝতে আর পারছি। কি। হ্যাঁ, হ্যালো ভাই, যেটা হচ্ছে আপনারা আসলে সত্যি সত্যি সবাই এখানে যারা আসছেন, এই যে মনে করেন প্রাইভেট সেক্টর বা যেখান থেকে সবাই আপনারা হচ্ছেন বাংলাদেশের এক একজন প্রতিনিধি। আপনাদের দিয়ে এই প্রোগ্রামগুলো শুরু হচ্ছে এবং আপনাদের উপর ডিপেন্ড করে আরো লোকজন আসবে, এটাই হলো। তো আমার হ্যাঁ, প্রশ্নটা ছিল যে অন্য, যেহেতু আপনার ওখানে আরো লোকজন আছে, আপনারা ভিয়েতনাম, আপনি কি কোনো প্রেশার ফিল করেন যে তাদের কাজ তারা করতেছে খুব ভালো, বা আমাদের কোনো মানে কাজে তাদের সাথে সমান করতে গেলে আমাদেরকে বেশি পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে বা দেওয়া উচিত, এরকম কি কিছু মনে করেন? যে আমার আসলে প্রশ্নটা হচ্ছে যে তা- ওদের আ- সাথে, হ্যাঁ সরি বলেন হ্যাঁ, হ্যাঁ। বলেন। আমরা যখন এই কোম্পানিতে আসছি, তারা ভিয়েতনামের 6 জন ছিল এবং জাপানি অনেকজন ছিল। তারা কাজ করতে, যখন একসাথে কাজ করি, তাদের কাজটা কিন্তু অনেক দ্রুত এবং খুবই সুন্দরভাবে করে। তো প্রথমে কিন্তু আমরা এটা পারতাম না। তো আস্তে আস্তে তারা আমাদেরকে মানে শিখিয়ে আস্তে আস্তে তাদের পর্যায়ে নিয়ে চলে গেছে আর কি। এখন আমরা আসলে কোনো সমস্যাই নাই কোনো কাজে। তাদের মতোই আমরা আসলে এখন কাজ করতে পারতেছি। তারা অনেক খুশি আমাদেরকে নিয়ে, যে আমরা তাদের মতো খুবই দ্রুতভাবে সুন্দরভাবে কাজ করতে পারতেছি। আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, ওকে, কারণ তাদের। ওকে, হ্যাঁ, ওকে। আমি যতদূর জানি যে আপনার কোম্পানিও আপনাদেরকে অনেক কিছুতে সাপোর্ট দেয়, যেমন অন্যান্য কনস্ট্রাকশন কোম্পানিতেও মনে করেন এই যে যেমন ভাইও আছে, এই ইয়াস ভাই, যেমন ড্রাইভিং এর ব্যাপার বা ফর্কলিফট বা এইরকম বিভিন্ন জিনিসের যে আমাদের যে লাইসেন্স কিছু কাজের দরকার হয়, এটা কোম্পানি আপনাদেরকে সাপোর্ট দেয় এবং অনেক সময় আপনাদের এটা কোম্পানির পয়সা বলতে খরচে হয়ে যায়। এরকম কিছু কিছু জিনিস হ্যাঁ, মনে হয় আছে আপনাদের কোম্পানিতে, এই সুবিধা আছে? হ্যাঁ, আমাদের কোম্পানিতে বলতে, তো আমরা যখন এখানে আসছিলাম, তো আমাদের বাসাটা হচ্ছে আমাদের কোম্পানি, অফিস এবং একটা কারখানা, তার মাঝখানে। 5 মিনিট করে লাগে, অফিসেও যেতে 5 মিনিট লাগে, কারখানাও যেতে 5 মিনিট লাগে। তো আমাদের যেহেতু ফ্লাইওভারে কাজ করি আমরা কনস্ট্রাকশনের, তো আমাদের কাজ তো আর এক জায়গায় না, তো বিভিন্ন জায়গায় কাজ হয়। তো সেখানে গেলে আর কি আমাদের গাড়ি ছাড়া যাওয়া যায় না। তো তার জন্য কোম্পানি যোগাযোগ করে আমাকে একটা গাড়ির লাইসেন্স করে দিয়েছে। তো মানে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি। মানে কোম্পানি থেকে আসলে কোম্পানি আমাদেরকে চায় আর কি, তার জন্য একটা লাইসেন্স করে দিচ্ছে। আমরা সেই লাইসেন্স তুলে আর কি গাড়ি দিয়ে আর কি ক্যাম্পাতে, মানে কাজের কর্মক্ষেত্রে এখন খুবই সহজভাবে যেতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি ড্রাইভিং লাইসেন্স, আপনার কোম্পানি আপনার মানে তাদের কাজের প্রয়োজনে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছে এবং সেটা তারাই মানে বিয়ার করছে। অনেক ধন্যবাদ জাকির ভাই। হ্যাঁ। আমি আপনাকে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু কিছু প্রশ্ন আসছে, সেই জিনিসটা নিতে চাই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে জাপান থেকে দেশে ফিরে গেলে 6 লক্ষ ইয়েন দেওয়া হবে। এই জিনিসটা কি প্রাইভেট আছে, এরকম কোনো প্রভিশন কি আছে? এই প্রশ্নটা আমি নিচ্ছি। আসলে প্রাইভেট ওরকম নাই, কারণ এক একটা কোম্পানি স্ট্র্যাটেজি এক এক ধরনের আছে। জাপানে টোটাল 2500 সুপারভাইজিং অর্গানাইজেশন আছে। তো জাপান একটা নির্দিষ্ট স্টাইলে তাদের এই সিস্টেমটা তারা দাঁড় করিয়েছে। ওই সিস্টেমে তারা শুধু আমাদের দেশ নয়, তারা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই 4টি দেশের সাথে তারা চুক্তি করেছে, এবং 4টি দেশ থেকে তারা শুধু টেকনিক্যাল ইন্টার্ন আনে, তারা এই প্রক্রিয়াটা ফলো করে। আর বাকি অন্যরা সেম সিস্টেম তারা ফলো করে, যে তারা এখানে কাজ করবে, ওই সময় যে সুবিধাটা পাবে অতটুকুই। তো এটি এগ্রিমেন্ট অনুসারে জাপান টাকাটা দিয়ে থাকে। আচ্ছা, এর সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আসলে এই প্রোগ্রাম, যে টেকনিক্যাল ইন্টার্নি ট্রেনিং প্রোগ্রাম, এটা আমি যতদূর জানি যে এই মনে করেন প্রথম 3 বছরের জন্য নেওয়া হয়। 2 বছর স্পেশাল কেস, কেউ যদি
টেকনিক্যাল জিসুসে জিসুসে 3 যেটা বলে সেটা পাশ করে বা 2 পাশ করলে তখন নেয় থাকে। তো এই ক্ষেত্রে যেটা জানতে চাচ্ছি যে মনে করেন তারা সরি এখানে একটা প্রশ্ন চলে আসছে, তারা এটা শেষ করার পর মানে আবার এটা তাদের এক্সটেনশনের কোনো কোনো ইয়ে আছে যে 5 বছরের পর আবার এক্সটেনশন হবে, এর বাইরে কোনো নাই না? না, এটি 3 বছর হলো তাদের প্রাথমিক মেয়াদ, তারপর 2 বছর সব কোম্পানি যে এক্সটেনশন করে ওরকম না, কিছু কিছু কোম্পানি আরো 2 বছরের জন্য এক্সটেনশন করতে পারে। এখন আপনি জানেন যে আমাদের যেটা নতুন শুরু হয়েছে 2019 সাল থেকে, যে কোনো একজন টেকনিক্যাল ইন্টার্ন সে যদি ভালোভাবে 3 বছর কাজ করে তখন তাদের একটা পরীক্ষা দিতে হয়, এটা নর্মাল একটা পরীক্ষা। তো এই পরীক্ষা যদি পাস করার পর সার্টিফিকেট পায়, সে যদি কোনো কোম্পানি পায়, সে সরাসরি কোনো পরীক্ষা ছাড়াই ওই কোম্পানিতে SSW যেটা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স হিসেবে তার যাওয়ার সুযোগ রয়েছে। এটি বর্তমান আইন অনুসারে। আইন জাপানের ক্ষেত্রটা একটু ভিন্ন, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে একেবারেই স্মুথ ভাবে তারা যেতে পারে। আরো 5 বছরের জন্য তারা SSW তে যেতে পারে পরীক্ষা যদি সেম ক্যাটাগরিতে হয়। আর যদি তারা ক্যাটাগরি চেঞ্জ করতে চায়, অন্য একটা পরিবর্তন করতে চায়, তখন তাদেরকে আবার পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে তাকে N4 পাস করতে হবে এবং যে সেক্টরে যাবে ওই সেক্টরের স্কিল টেস্টে পাস করতে হবে। আর সেম সেক্টরে হইলে টেকনিক্যাল ইন্টার্ন যদি 3 বছর সম্পন্ন করে তাহলে তাকে কোনো পরীক্ষা দিতে হবে না। এটা হলো সিস্টেম। আর ওই কোম্পানি যদি আরো 2 বছরের জন্য রাখতে চায় টেকনিক্যাল ইন্টার্ন 3 হিসাবে, ইচ্ছা করলে কোম্পানি পারে। ইতিমধ্যে আমাদের অনেকে এরকম 2 বছর এক্সটেনশন করে থাকতেছে। অনেক ধন্যবাদ। তাহলে একটা জিনিস আর এর সাথে আরেকটু আমি জানতে চাচ্ছি যে মনে করেন যে একটা ছেলে 5 বছর এখানে এক্সটেন্ড করে একেবারে 5 বছর পরে হয়ে গেল, এখন তার তো ফিরে যেতে হবে দেশে। এই ফিরে যাওয়ার ব্যাপারে যে এই বাধ্যবাধকতাটা কে, কার দায়বদ্ধতাটা কার? মানে এই কোম্পানি এখানে যারা নিয়ে আসলো সেন্ডিং এখানকার অ্যাকসেপ্টিং অর্গানাইজেশনরা এটা মানে টেক কেয়ার করবে না কে করবে এটা? আসলে যখন ডিমান্ড লেটারটা আমাদের কাছে তারা জমা দেয় তখন এতে লেখা থাকে যে যাওয়া আসা দুটো এয়ারফেয়ারই কোম্পানি দিবে। তো নিয়ম অনুসারে কোম্পানি এটা বিয়ার করার কথা। অনেক ধন্যবাদ আপনাকে জাকির ভাই। তো আমরা শুধু দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের মানে অনেক শেষ পর্যায়ের দিকে চলে আসছি। তো আপনি সবার কাছে আপনারা যে তথ্যগুলো জানলেন শুনলেন, আমি আশা করছি যে আপনারা যারা টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে এখানে আসতে চান তাদের জন্য মোটামুটি ভালো আলোচনা অভিজ্ঞতার কথা শুনলেন। তো আমি এবার আপনাদের মানে জাকির ভাইকে দিয়ে শুরু করব যে আমাদের টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যারা জাপানে আসতে চায় তাদের ব্যাপারে আপনার বা যারা এখানে আছে এখনো তাদের ব্যাপারে আপনার কি কোনো উপদেশ বা আপনি কি বলতে চান তাদেরকে? আসলে আমি টেকনিক্যাল ইন্টার্নে বর্তমানে 4 লক্ষেরও বেশি টেকনিক্যাল ইন্টার্ন বিভিন্ন দেশ থেকে কর্মরত রয়েছে। সেখানে আমরা মাত্র একেবারেই নগণ্য একটা ফিগার আমাদের বাংলাদেশ এবং আমাদের পাশাপাশি দেশ সবগুলোই। তো সেক্ষেত্রে আসলে আমরা কোনো সিগনিফিকেন্ট ফিগার না। আমি আসার পর থেকে 2016 সাল থেকে যে কারণগুলো বের করার জন্য চেষ্টা করেছি যে কি কারণে আমাদের এত কম। তো একটি হলো যে আমাদের আসলে আপনারা আমি কিন্তু বলেছি যে আসলে যে টেকনিক্যাল ইন্টার্ন বেসিক্যালি নিয়োগ দেয় SME যেটা ক্ষুদ্র মাঝারি আকারের শিল্পগুলো। ওরা বাংলাদেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই। বড় বড় কোম্পানি যারা আছে ওরা হয়তো বা ধারণা আছে কিছুটা বাংলাদেশ সম্পর্কে, কিন্তু ছোট কোম্পানিগুলো বাংলাদেশ বা বাংলাদেশের লেবার ফোর্স এগুলো সম্পর্কে একেবারে ধারণা নেই। তো সেক্ষেত্রে দুটো ভাবে কাজ করা যায়। একটা হলো যদি কর্মী প্রেরণকারী সংস্থাগুলো পার্সন টু পার্সন নক করে তাইলে বাড়ানো যায়। কারণ ভিয়েতনামের ক্ষেত্রে ওরা আপনারা জানেন যে 50%-এর উপরই ভিয়েতনামি টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে কর্মরত। ওদেরও প্রায় 300 কর্মী প্রেরণকারী সংস্থা আছে এবং সবাই অ্যাক্টিভ। আর বাংলাদেশে যদিও আমরা বলতেছি 50 জন, এর মধ্যে 5 থেকে 6টি কর্মী প্রেরণকারী সংস্থা শুধু অ্যাক্টিভ, বাকিরা অ্যাক্টিভ না। তারা নামমাত্র যেটি আমাদের কাছে অনুমোদন নিয়েছে তার চেষ্টা করছে, কিন্তু বেসিক্যালি 5 থেকে 6টাই শুধু তারা ডিমান্ড লেটার জমা দিচ্ছে এবং তার কর্মী জাপানে নিয়ে আসছে। তো যার ফলে আমাদের যে বাকি যে যারা আছে কর্মী প্রেরণ তাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এটি একটি। আর পাশাপাশি যেটি আমাদের দিক থেকে যে এমবেসির কি কাজ, এমবেসি আমি একটু আগে বলেছি যে আসলে আমাদের সম্পর্কে একেবারে জানে না। বিশেষ করে আপনার যারা অনেকে আছেন এখানে আপনি জানেন যে একেবারে যে বিভিন্ন প্রিফেকচারে হয়তো টোকিওতে অনেকে জানতে পারে, সেই আপনার হিরোশিমা বলেন বা সেই নাগাসাকি। তা আমরা চেষ্টা করেছি বিভিন্ন এলাকায় গিয়ে সেই প্রিফেকচার গভর্নর অফিস কিংবা সিটি অফিসকে নিয়ে সেমিনার করে বাংলাদেশ সম্পর্কে জানানোর জন্য। ইতিমধ্যে আমরা 16টা সেমিনার করেছি বিভিন্ন জায়গায়। আগামী এই মাসেও আমাদের একটা সেমিনার আছে ইয়োকোহামাতে।
তো এটির মাধ্যমে আমরা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি বাংলাদেশে কর্মীর যে পটেনশিয়াল সম্পর্কে, এখন আমাদের কাছে কিছু ডিমান্ড লেটার আসা শুরু হয়েছে। যদি আশা করি যে আমাদের যে নিউ এন্ট্রিটা যদি উইথড্র হয়, মোটামুটি ভালো একটা সংখ্যা আমাদের টেকনিক্যাল ইন্টার্ন জাপানে প্রবেশ করবে, এটি একটি দিক। আর আপনি যেটি বলেছেন যে আসলে যারা আসবে তাদের জন্য কি মানে আমাদের মানে কি উপদেশ বা সেটি, যেখানে হলো যে তাদেরকে অবশ্যই জেনে আসতে হবে যে যে কাজটিতে আসছে সেটি সে পারবে কিনা, কারণ সবার জন্য সব কাজ না। কি কনস্ট্রাকশন ইতিমধ্যে আমাদের ওনারা দুজনই কনস্ট্রাকশনে কাজ করেন, তো ওনারা ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন এটি একেবারেই খুবই খুবই কঠিন কাজ, যার ফলে যে জীবনে কোনোদিন বাড়িতে কাজ করে নাই তার পক্ষে কনস্ট্রাকশনে কাজ করা একেবারেই সম্ভব না। তো তারা যাতে এই জিনিসটা জেনে আসার জন্য তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এমবেসির সাথে, কারণ আমি নিজে যেহেতু ডিমান্ড লেটারটা আমি অ্যাটাস্টেশন করে আমি জানি যে কাজটা কিরকম কাজ। আমার এখানে যেই কাজ করবে লেবার উইং এ তার একটা অভিজ্ঞতা থাকবে যে কাজটা এরকম, যেহেতু সে নিজে কাজটা দেখেছে বা কাজটা সম্পর্কে তথ্য নিয়েছে। তো আমি যারা এই সেক্টরে কাজ করেছে আগে তারা আসলে তো কোনো সমস্যা নেই, যদি নতুন কেউ আসতে চায় তাদেরকে আমি অনুরোধ করবো যাতে এমবেসি অথবা সেই কাজটা কর্মী প্রেরণকারী সংস্থার কাছে ভালোভাবে জেনে নেয়, এটি একটি। আরেকটি হলো যে তাদেরকে যখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদেরকে ইন্টারভিউ নেয়, তারা যাতে সঠিক তথ্যটা দেয়। যে অনেকে এসে বলে যে আমি এত পরিমাণ টাকা দিয়েছি, কিন্তু যখন তাদেরকে কোশ্চেন করা হয় তুমি কি পরিমাণ টাকা দিয়েছো, তুমি কাজটা সম্পর্কে জানো কিনা, তারা তখন সব বলে যে জানি। কিন্তু তারা যদি তখন সত্যি কথাটা বলে তাইলে কিন্তু সে আর এখন জাপানে সে বিপদে পড়ে না, কারণ আমাদের সরকার এই সুযোগটা রেখেছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে ইন্টারভিউ করার, এটি একটি। আর জাপানি ভাষা যেটি সবাই বলেছে যেটা বাধ্যতামূলক লাগবে, যে যদিও টেকনিক্যাল ইন্টার্নের জন্য অত যে N4 বা N5 লাগে না, শুধু বলা আছে 160 ঘন্টার উপরে তার ল্যাঙ্গুয়েজ করা থাকতে হবে। তারপরও এখানে আসার পর সুমন জানে যে ওনার সাথে আরো অন্যরা কাজ করছো, তো উনি ভালো করে জানে যে ল্যাঙ্গুয়েজ কম জানার কারণে অন্যরা কি ধরনের বিপদে পড়েছে, উনি জানে এটি। তো ল্যাঙ্গুয়েজটা যদি ভালো জানা থাকে অবশ্যই সে সফল হবে, এটি একটি। আর এখন আগে আমাদের প্রচুর যারা আসতো প্রাইভেটলি অনেকে পালিয়ে যেত, যেটাকে রানওয়ে বলে, বা গিয়ে রিফিউজির জন্য আবেদন করতো, কিন্তু এখন এটি কমে এসেছে, কারণ এখন যেহেতু তাদের সামনে একটা ভবিষ্যৎ আছে যে তারা যদি ভালোভাবে 3 বছর শেষ করতে পারে তারা SSW যেটা স্পেসিফিক স্কিল ওয়ার্কার্স হিসেবে তাদের ট্রান্সফার হওয়ার সুযোগ আছে, বৈধ হওয়ার সুযোগ আছে, সেজন্য এটি অনেকটাই কমিয়ে এসেছে। আর যারা কর্মী প্রেরণকারী সংস্থা যদি কেউ শুনেতে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তারা যাতে সিলেকশন করার সময় যে লোক যে কাজের জন্য উপযুক্ত তাকে সিলেকশন করে। অনেকে হয়তো বলবে না আমি পারবো, জাপানে গেলে আমি পারবো, কোনো সমস্যা নেই, ওরকম না। সে যাতে তার অতীত ব্যাকগ্রাউন্ড দেখে যে সে কাজের জন্য উপযুক্ত কিনা, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ ইতিমধ্যে আমরা জানি যে জাপান যদি রিএন্ট্রি ওপেন করে দেয়, আমরা এই গত 3-4 বছর যে পরিশ্রম করেছি এটা রেজাল্ট আসা শুরু হবে। ওকে, ধন্যবাদ জাকির ভাই। আপনার কাছে আমি কিছু সম্পর্ক প্রশ্ন নিয়ে আসতে চাই। আপনি যেহেতু মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, তো এই কোশ্চেন গুলো হয়তো যেমন একটা কোশ্চেন, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং হিসেবে কি ফ্যামিলি নিয়ে আসা যায় এখনকার যে সিস্টেম? একেবারেই সুযোগ নেই, একেবারেই সুযোগ নেই। গুড, এই প্রশ্নটা আমাদের আসছিল, এই যে আপনাকে দেখাচ্ছি, একেবারে সুযোগ নেই। ওকে, আরেকটি কোশ্চেন আমি যেটা জানতে চাচ্ছি যে সাধারণত জব চেঞ্জের স্কোপ কি এখানে আছে? যে যে জবে আসে সে সেই জবেই থাকে, এটাই জানি বা এটাই নিয়ম। আপনি এটা একটু খুলাসা করবেন বা বলবেন? বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে সাধারণত জব চেঞ্জ করার সুযোগ নেই, কারণ আপনারা জানেন যে যাকে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে আনা হয় তার পিছনে যে কোম্পানি আনেছে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করে, কারণ তাকে তার বিমান খরচ, তারপর তাকে ট্রেনিং খরচ, এবং পাশাপাশি কুমিয়াকে একটা নির্দিষ্ট পরিমাণ জাপানি নিয়ম অনুসারে তাকে দিতে হয়। তো অতগুলি টাকা খরচ করার পর সে যদি কোম্পানি থেকে চলে যায় তার বিশাল একটা আর্থিকভাবে সে একটা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কুমিয়াগুলো চায় না যে তাকে জব চেঞ্জ করার জন্য। যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা বড় ধরনের কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে চেঞ্জ হওয়ার সুযোগ আছে, সচরাচর নেই। তবে আমরা অনেকেই করেছি যে এরকম হয়তো বড় ধরনের সমস্যা হয়েছে, তাদেরকে আমরা এমবেসি কিংবা কুমিয়ার সাথে যোগাযোগ করে বা কুমিয়ে নিজে থেকেই তাদেরকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু এটা খুবই রেয়ার ঘটনা।
ক্লিয়ার করেন। সুযোগ আছে অনেক কিন্তু ধন্যবাদ। করতে চায় না। আচ্ছা, এটা কি আসলে মানে যেটাকে জাপানি ফুৎসুদা বলে, একটা এক্সেপশনাল কেস, এটা নরমাল না, এটাই হলো Normal। এটাকে ব্যাকগ্রাউন্ড হলো যে সে ইতিমধ্যে তার পিছনে অনেক টাকা খরচ করেছে, হুম, তারপর তার বিমান ভাড়া থেকে শুরু করে তার ট্রেনিং থেকে বিপুল পরিমাণ টাকা সে ইনভেস্ট করে তাকে নিয়ে এসেছে। তো Yeah. স্বাভাবিক সে যদি চলে যায় তাহলে তার একটা বিশাল লস হয়। তো এই জন্য কুমিয়া বলে বা ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন তারা চায় না যে সে চেঞ্জ করুক। তাহলে এটা মানে এটাকে ধরে নেওয়া যায় যে এটা করা যায় না যদি খুবই বেশি গুরুত্ব এবং এমবেসি এটার মধ্যে ইন্টারভেন না করে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে এখন তো একটা বিশেষ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, কোভিড-19। এই কারণে কি এই টেকনিক্যাল ইন্টার্ন আসার কোনো ব্যত্যয় বা কোনো ঘটছে? এখন আপনি যেহেতু সরাসরি জড়িত এটার সাথে, সেই জন্য আপনার কাছে সরাসরি বলছি আর কি, যে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনি জানেন যে প্রথমত যে রিএন্ট্রি বন্ধ আছে, মাঝখানে 3 মাসের যেটি গিয়াসউদ্দিন উনি এই যে ডিসেম্বরে মনে এসেছেন, তখন অল্প কিছু সময়ের জন্য রিএন্ট্রি নিউ এন্ট্রি খুলে দিয়েছিল। ওই সময় আমাদের অল্প 30-40 জন ঢুকতে পেরেছে জাপানে। অনেকেই এলিজিবিলিটি সার্টিফিকেট পেয়ে বসে আছে। যেহেতু আমাদের নিউ এন্ট্রি বন্ধ, সেজন্য জাপান এমবেসি আপাতত তাদের যে ভিসা দিচ্ছে না। কারণ যদি এন্ট্রি খুলে দেয় তাহলে আমি মনে করি যে প্রচুর পরিমাণে অনেকেই অলরেডি এলিজিবিলিটি সার্টিফিকেট পেয়েছে, তারা চলে আসতে পারবে। এখন আমরা জানি না এটা যেহেতু কোভিড, এটা একটা আনসার্টেন কেস, কখন খুলে দেওয়ার কারণে টোটাল শুধু বাংলাদেশ নয়, সব জায়গাতেই এটা বন্ধ আছে জাপানে আসা। অনেক ধন্যবাদ। তো আমি এবার যেহেতু আপনার উপদেশগুলো শুনলাম, এবার এই টেকনিক্যাল ইন্টার্ন যারা অন জব ট্রেনিং করছে তারা কি বলতে চায় সেটাও একটু শুনে নিই খুব কুইকলি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আমি খুশবু আপার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি উপদেশ দিতে চান আমাদেরকে, যারা আসতে চায় বা যারা এখানে আছে? খুব সংক্ষেপে বলেন। যে আমি যা বলতে চাই, যে মেসেজটা সবাইকে দিতে চাই, যারা জাপানে আসতে চায় বা জাপানে আসতে আগ্রহী, তারা ভালোভাবে জাপানিজ ভাষাটা শিখে আসেন। নিঃসন্দেহে জাপান পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক নিরাপদ। আর মেয়েদের ক্ষেত্রে বলি, অনেকেই বলে যে বিদেশ ভালো না বা এরকম কিছু, আমি জানি না কতটুকু ভালো কিনা, কিন্তু জাপানের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। জাপান ছেলে মেয়ে উভয়ের জন্য নিরাপত্তা আছে। নিরাপদের দিক দিয়ে যদি বলতে চাই, অনেক ভালো। মানে আমরা এতটাই ভালো আছি এটা বলার অপেক্ষা রাখে না, হয়তো বা আমার দেশ থেকেও আমি এখানে অনেক ভালো আছি। তো মেয়েরা যারা আসতে চান তারা আসতে পারেন নিঃসন্দেহ, এখানে কোনো সমস্যা নেই। আর আপনারা যারা আসবেন অবশ্যই জাপানিজ ভাষাটা ভালোভাবে শিখে আসবেন, তাহলে বুঝতে পারবেন জাপানিজদের সাথে থাকার আনন্দটা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো কথা বলছেন যে জাপানিজ ভাষাটা দরকার, যাতে কমিউনিকেশন যে গ্যাপ আমাদের মাঝে আছে সেই জিনিসটা যদি একটু কেটে যায় তাহলে দেখবেন যে অনেক আমরা আপন হয়ে গেছি। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আসছি গিয়াস ভাইয়ের কাছে। আপনি খুব সংক্ষেপে, আপনার সবাই অনেকে আপনাকে দেখছে বাংলাদেশে, জাপানে, সবাই আপনাকে একটু কাইন্ডলি আপনার উপদেশটুকু দেন। আচ্ছা, যারা জাপানে আসার ইচ্ছা প্রকাশ করতে বা আসতে চাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে যাচ্ছি। একটা হচ্ছে, আপনি জাপানে আসবেন যে কাজে, সেই কাজটা সম্পর্কে আপনার প্রপারলি ধারণা রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এই দুইটার মধ্যে যদি কোনো একটা আপনার মাঝে ঘাটতি থাকে, আপনি জাপানে আসার পরে অবশ্যই কোনো না কোনো ভাবে বিপদে পড়বেন। সেটা খুব কম করে হলে খুব বেশি করে হতে পারে বিপদটা। কারণ আমি দেখেছি অনেকেই জানে বা অনেকেই এটা জানে যে জাপান গেলেই বুঝি টাকা। হ্যাঁ, হয়তো আপনি জাপান আসলে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে 1 লাখ টাকা জাপান যদি বেতন দেয়, সেই 1 লাখ টাকার পরিশ্রম কিন্তু আপনাকে দিয়ে করিয়ে নিবে। আপনাকে টাকা দিবে, তার বিনিময়ে পরিশ্রম করিয়ে নিবে। তো তাহলে আপনি যে কাজে আসবেন সেই কাজটা আপনার দ্বারা হবে কিনা বা আপনি পারবেন কিনা, সেটা বাংলাদেশে থাকাকালে আপনি ডিসিশন নেন। যদি সেটা আপনি না পারেন তাহলে আপনি সেই কাজের জন্য জাপানে অবশ্যই দিবেন না জাপান আসার জন্য। তো আমি দুইটা কথাই বলবো। একটা হচ্ছে, আপনি জাপান আসার জন্য যে কাজে আসতে যাচ্ছেন সেই কাজের সম্পূর্ণ প্রিপারেশন নিন, প্লাস যতটুকু সম্ভব জাপানিজ ল্যাঙ্গুয়েজ অন্তত N4 কমপ্লিট করে দেন জাপানে পা রাখবেন। আমার পক্ষ থেকে এতটুকু বলার ছিল। অনেক ধন্যবাদ। সুন্দর কথা বলছেন যে ল্যাঙ্গুয়েজ একটা বিশাল ব্যাপার এখানে।
যেটা খুশবু আক্তার আপা বললো। এবার সুমন ভাই আপনি কি বলতে চান আমার দর্শকদেরকে? আসলে আমার কথাটা হচ্ছে, তো তার ভিতরে একটা কথা আপু এবং ভাইয়া বলছে, তো আমি এখন কথাটা বলতে চাচ্ছি। আমরা যেহেতু যারা জাপানে আসবো বা আসতে চাচ্ছি, তারা আসলে মানে কি কাজে আসতে চাচ্ছি বা কোন কাজে যাব এবং কোথা থেকে যাব, এগুলা কিন্তু আগে বিস্তারিত জানার প্রয়োজন, খুবই খুবই জানার প্রয়োজন। এটা ভালোভাবে জেনে এবং কাজের সম্পর্কে জেনে, এবং ভাষাটা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি, কারণ জাপানিরা অন্য ভাষাতে কথা বলতে চায় না। আর একজন মানুষ আরেকজন মানুষের কিন্তু মন যদি লেনদেন না হয় তাহলে হয় না। একজন মানুষ যদি আরেকজন মানুষের সাথে কথা না বলে তাহলে কিন্তু কাছে যাওয়া যায় না। তো ভাষাটা যদি না পারি তাহলে কিন্তু তাদের সাথে কথাও ভালো করে বলতে পারবো না, তাদের কিন্তু কোনো সময় কাছেও যেতে পারবো না। তো তার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভাষাটাকে, যেহেতু তারা অন্য ভাষাতে কথা বলতে চায় না, তাদের ভাষাটায় গুরুত্ব বেশি দেয়। এবং কি আমরা যে কাজে আসবো সেই কাজটা ভালোভাবে জেনে নিব। আর যেহেতু কনস্ট্রাকশনের খুবই কষ্টকর কাজগুলা, তো প্রিপারেশন নিয়ে ভালো করে জেনে বুঝে এবং ভাষাটা ভালো করে প্র্যাকটিস করে জাপানে আসার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। ওকে, ধন্যবাদ সুমন ভাই। আপনার কাছে যেটা বুঝতে পারলাম যে এখানে জাপানি ভাষাটা জানা একটু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর কাজ কি কাজে আসছেন সেটা। তো আমি যেহেতু এখানে প্রায় 20 বছর ধরে আছি, তো আমারও কিছু আপনাদের জন্য বলা উচিত, মানে বলতে চাচ্ছি আর কি, যে জাপানে এই ব্যাপার হচ্ছে আপনারা যখন আসবেন বা যারা আসতে চায় তারা যেন, আমার কাছে 3টা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে আপনাদের আলোচনা থেকে যে খুব গুরুত্বপূর্ণ। এক হলো যে যারা আসতে চায় তারা যেন বাংলাদেশ থেকে খুব আগে থেকে জেনে শুনে আসে তারা কোথায় আসছে, কি কাজ করতে আসছে। এটা এটা আপনারা পাবেন হচ্ছে আপনাদের যারা এখানে চলে আসছে বা যে কোম্পানি আপনাদেরকে আনছে তাদের সাথে পরিচিত কে আছে, বা যারা ওই আপনারা টেকনিক্যাল ট্রেনিং কলেজে যেখানে আপনার আগের ব্যাচের ভাইয়ারা গেছে তাদের সাথে একটু যোগাযোগ করে তারপরে জাপানে আসবেন। কি কাজে আসছেন, কোন জায়গায় আসছেন, না হলে এখানে আসার পর আপনি যে জায়গায় চলে যাবেন সেখানের জন্য আপনার জন্য মানে মনোমত নাও হতে পারে। আর তৃতীয় একটা কথা, জাপানের কিন্তু আমরা যেটা জানি জাপানিজ কোয়ালিটি ইন্টারন্যাশনাল কোয়ালিটির বাইরেও কিন্তু জাপানিজ সরে ইজো, কারণ আপনি জাপানিজদেরকে সন্তুষ্ট করতে হলে এরা কিন্তু ইন্টারন্যাশনাল কোয়ালিটির উপরেও তাদের আরেকটা কোয়ালিটি আছে যেটা আমরা বলি জাপানিজ কোয়ালিটি। তো আপনাকে একটা মন মানসিকতা রাখতে হবে যে বাংলাদেশে আপনি যে কাজ করছেন সে কাজ দিয়ে এদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনাকে সন্তুষ্ট করতে হলে তার বাইরেও দিতে হবে এবং জাপানিজের সম পরিমাণ হতে হবে। আপনারা যেহেতু অন জব ট্রেনিং এ আসছেন, আপনারা আশা করছি যে যারা আসবেন বা যারা আছেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে আপনারা এখান থেকে তাদের টেকনোলজি নো হাউ নিয়ে দেশে যাবেন। অতএব এখানে যখন আপনারা আসবেন তখন আপনারা এখানকার কাজটা যেটা করছেন জানছেন খুব সুন্দর করে শিক্ষারই করবেন। আর আরেকটা হচ্ছে কি, আমরা যেটা প্রায় প্রায় আসার পর এখানে করি, আরেকটা জিনিস আমি বলতে চাই যে জাপান একটা ফ্রি কান্ট্রি, এদের নিজস্ব সংস্কৃতি, এদের নিজস্ব কালচার আছে। আপনারা এদের কালচারটাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, কিন্তু আবার এদের কালচারের মধ্যে গা ভাসায় দিবেন না যারা এখানে আসতে চান বা আসবেন। আমাদের নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ধরুন আমরা বজায় রাখবো, বা কিছু কিছু আছে বজায় রাখার চেষ্টা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, জাপানিজ কোম্পানি বা তারা তাদের কাজের ক্ষেত্রকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আপনার কাজের ক্ষেত্রটাকে ঠিক রেখে তারপরে আপনি আপনার অন্যান্য যেসব কৃষ্টি কালচার সেটাকে বজায় রাখবেন। তো আমার কাছ থেকে এটাই হলো কথা। তো আমার মনে হয় আমরা অনেক গল্প অনেক দূর চলে এসেছি, দর্শকরাও আমাদের সাথে ছিল। আপনাদের আমি অনুষ্ঠানটা শেষ করতে, হ্যাঁ জি আপনি কিছু বলতে চান? আচ্ছা, আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনাদের কাছে, যারা আপনারা এখানে প্রফেশনাল সোসাইটি বা আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছে, আসলে যেটি হয় যে আমাদের যদি টেকনিক্যাল ইন্টারনেট সংখ্যা বাড়াতে হয়, সবারই ইন্ডিভিজুয়াল মানে অবদান লাগবে। কারণ আপনারা জানেন যে আপনি আপনার একটা পজিশন আছেন, তো হয়তো আপনার ইয়াতে আসবে না, কিন্তু এগুলো যেহেতু এসএমই টাইপ, তো সবাই যদি একটু একটু করে আমরা নক করি তাইলে কিন্তু আমাদের সংখ্যাটা বাড়বে। আর না হয় শুধু কর্মী প্রেরণকারী সংস্থা বা এমডিসির পক্ষে, কারণ 4 লক্ষের মধ্যে আমাদের, আমি আগেও বলেছি, আমরা একবার নগণ্য আমাদের সংখ্যা। তো আমরা যদি যার যার অবস্থান থেকে, যারা আমাদের প্রবাসী জাপানিজ আছেন, আপনারা প্রফেশনাল ছোটে আপনাদের সবাই একটা ভালো অবস্থানে আপনারা আছেন, আপনারা যদি যার যার অবস্থান থেকে চেষ্টা করেন তাহলে এই আমাদের যে যারা কর্মী যারা আসবে তারা হয়তো বা একেবারে কম বেতন পাবে,
কিন্তু এক একটা কর্মী আসলে এক একটা পরিবার বেঁচে যাবে। তো আমরা যদি এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে যার যার অবস্থান থেকে আমরা যদি একটু নক করি টেকনিক্যাল ইন্টার্নের জন্য, তাহলে হয়তো বা আমরা আগামী 2 বছর 3 বছর পরে ভালো একটা সংখ্যা আমরা এখানে দেখতে পারবো। এবং এই সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের যে দেশে যারা আছে, আপনারা জানেন যে অনেকেই বেকার আছে, তারা এখানে এসে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে, পাশাপাশি তাদের ফ্যামিলির জন্য অবদান রাখতে পারবে। এটি আমার লাস্ট বক্তব্য। অনেক ধন্যবাদ জাকির ভাই আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। তো আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সবাই, যদিও বাংলাদেশে আজ শুক্রবার কিন্তু জাপানে আজ কাজের দিন, আমরা সবাই আজকে কর্মব্যস্ত একটা দিন অতিক্রান্ত করার পর আমরা আসছি। আমাদের চেহারার মধ্যেও দেখা যাচ্ছে যে ক্লান্তির একটা ছাপ আছে, সবারই দেখতে পাচ্ছেন। তো তারপরে আমরা, আপনারা যে সময় দিয়ে এখানে আসছেন এবং এখন জাপানে রাত 10:30 প্রায়, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই প্রোগ্রামটা করছি। আর দর্শক যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং আমাদেরকে শুনলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তবে আরেকটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই যে অনুষ্ঠানটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন, এই আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।